কনটেক্সট আমাদের টপিক হচ্ছে সিস্টেম অ্যান্ড কনটেক্সট বাউন্ডারিজ। তো আমরা সরাসরি সিস্টেম অ্যান্ড কনটেক্সট বাউন্ডারিতে চলে যাব। হ্যাঁ, তো এটা কী জিনিস সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমেই যাই, আমরা আসলে কী কী জিনিস দেখব। ফার্স্টে আমরা সিস্টেম কনটেক্সট কী সেটা দেখব, সিস্টেম অফ ইন্টারেস্ট দেখব, সিস্টেম বাউন্ডারি কীভাবে ডিফাইন করতে হয় সেটা দেখব, কনটেক্সট বাউন্ডারি ডিফাইন কীভাবে করতে হয় সেটা দেখব, স্টেক হোল্ডারদের বাউন্ডারি দেখব। আমরা কিন্তু স্টেক হোল্ডার লাস্ট ক্লাসে পড়ে আসছি। তারপরে হচ্ছে ডকুমেন্টিং দ্য সিস্টেম কনটেক্সট। এই সিস্টেম কনটেক্সট ডকুমেন্টেশন করার জন্য কি লাগে অল্প একটু দেখব, কারণ ডকুমেন্টেশন নিয়ে আমাদের পরবর্তীতে অনেক গল্প আছে, সেগুলোতে আমরা যাব। প্লাস হচ্ছে কিছু সিস্টেম কনটেক্সট ডায়াগ্রাম দেখব, ডকুমেন্টিংয়ের পার্ট, বাট এটার সাথে মোস্টলি খুব টাইটলি রিলেটেড ওই অংশটা আমরা দেখব একটা কিছু এক্সাম্পল দিয়ে। তো আমরা চলে যাই আসলে সিস্টেম কনটেক্সটে। সিস্টেম কনটেক্সটটা কী জিনিস যদি একদম বই দিয়ে ডেফিনেশনে বলি, দ্য সিস্টেম কনটেক্সট ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম এনভায়রনমেন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ডিফাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য সিস্টেম বিং ক্রিয়েটেড। তার মানে একটা সিস্টেমকে ডিফাইন করার জন্য যা যা জিনিস লাগে সেটাই আসলে কি আমার সিস্টেম কনটেক্সট, বা একটা সিস্টেমের যে এনভায়রনমেন্ট, মানে আমি যদি টোটাল সামগ্রিকভাবে বলি, একদম এনভায়রনমেন্ট বলতে যেরকম পরিবেশ বোঝায়, এখানেও একদম টোটাল সামগ্রিকভাবে যেই পরিবেশটা বোঝায় বা যা যা জিনিস বোঝায়, এই পুরোটাকে রিলেটেড আমার যে সমস্ত ইস্যু আছে, মানে এইটার সাথে কিভাবে কানেক্টেশন হবে প্রত্যেকটা এলিমেন্টস বা রিলেভেন্ট, এটার সাথে রিলেভেন্ট কারা কারা ইরিলেভেন্ট, এই সব কিছুকেই হচ্ছে একত্রিত করা হচ্ছে কে সিস্টেম কনটেক্সট বলে। আচ্ছা, এবার দুই ধরনের কিছু কথা আছে, একটা হচ্ছে সিস্টেম কনটেক্সট আর একটা হচ্ছে সিস্টেমস কনটেক্সট। হ্যাঁ, তো সিস্টেম কনটেক্সটটা কি, যে হচ্ছে দেখো, সেপারেটিং দ্য সিস্টেম কনটেক্সট ফ্রম দ্য সিস্টেম ইটসেলফ অ্যান্ড পার্ট অফ রিয়েলিটি দ্যাট ইজ ইরিলেভেন্ট অফ দ্য সিস্টেম বিং ক্রিয়েট। তার মানে কি, যে প্রথম হচ্ছে একদম সেই যেহেতু এটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, মানে হচ্ছে পুরো এনভায়রনমেন্ট থেকে মেইন সিস্টেমটাকে আলাদা করে বের করে নিয়ে আসা। ধরো সাপোজ এই কি বলে তোমরা আমরা একটা ধরো গার্মেন্টসের একটা সফটওয়্যার বানাবো, কি করব, যে হচ্ছে এই পুরো ওরা হচ্ছে আমার হয়তো শুধুমাত্র যে এইটুকুর হিসাব রাখবে যে আমার কি কি সুতা বা কি দিয়ে কি তৈরি হচ্ছে, কি কি র ম্যাটেরিয়াল লাগতেছে, র ম্যাটেরিয়ালগুলো কেনা হচ্ছে, কেনা হলে স্টোর হচ্ছে, স্টোর থেকে বের হচ্ছে, বের হয়ে কোনটার জন্য কতটুকু লাগতেছে, ওটা দিয়ে কয়টা হচ্ছে আমার কি পরিমাণ সুতা বানানো হয়েছে, কি পরিমাণ ফ্যাব্রিক্স বানানো হয়েছে ইত্যাদি হিসাব নিকাশ রাখবে। এখন যখন ধরো এই 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 গার্মেন্টস আসলে বলা ঠিক না, যদিও আমরা ম্যানুফ্যাকচারার বা ওইভাবে যদি বলি, তো ধরো গার্মেন্টসই বললাম। তো এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যখন তোমাদের কাছে বলবে যে ভাই আমাদেরকে সফটওয়্যারটা বানায় দেন, আমার এই জিনিস লাগবে, সে কি বলবে, সে আসলে তার যেই গল্পটা, হ্যাঁ, সে যেভাবে কাজ করে তার এনভায়রনমেন্ট, সেগুলো সে নিয়ে কিন্তু সে কথা বলতে থাকবে। তো মানে সে যে নিয়ে আসতেছে র ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে, এখানে মেশিনে দিচ্ছে, এই পরিমাণে দিচ্ছে, তোমাকে এখান থেকে প্রথমে কি করতে হবে, তোমাদেরকে ফার্স্টেই কিন্তু এখান থেকে বের করতে হবে যে এই যে এত গল্প বলতেছে, হ্যাঁ, মানুষ আসা যাওয়া সব কিছু, এর মধ্যে আমি আসলে কোনটাকে ইমপ্লিমেন্ট করব, কোন জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করব বা কোন জিনিসটা দেখতে পারবো। যেমন ধরো এই যে এই নিয়ে ধরো রং নিয়ে ঢালতেছে মেশিনে, এটাকে কি তুমি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে পারবা? বললেছেন হ্যাঁ পারবো, যদি আমার ওরকম হার্ডওয়্যারের সাথে রিলেটেড থাকে, যেখানে আমার ডিব্বাগুলা রঙের ডিব্বা আসবে, এটাকে খোলা হবে মেশিন দিয়ে, ফেলবে, ওরকম অটোমেটেড হলে সম্ভব।
তো এখন যদি ওরকম অটোমেটেড না হয় আমার যে ইনভেন্টরি সফটওয়্যার, তো এই সিস্টেমটার যে কনটেক্সট সেটাতে কি আমার ওই রং ঢালা বা হচ্ছে রঙের সাথে পানি মিশানো বা কেরোসিন মিশানোর এই গল্প কি আসবে তোমার এখানে? এনভায়রনমেন্ট সাথে থাকবে রিলেশন? হবে? হবে না। তো এই যে হ্যাঁ নাম কোয়ান্টিটি দেবো, তার মানে এই যে দেখো যে কি দিতে পারবো বা তার গল্পের কোন অংশটাকে আমি নিতে পারবো, কোন অংশটা আমি নিতে পারবো না, এটাই হচ্ছে আমার সিস্টেমের কনটেক্সট। ঠিক আছে, তারপর লাইনটা কি লিখছি দেখো, যে ডিসাইডিং হুইচ অ্যাসপেক্টস উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিস্টেম, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে হুইচ অ্যাসপেক্টস উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিস্টেম অ্যান্ড হুইচ বিলং অনলি ইটস কনটেক্সট। তার মানে কি আমার এখান থেকে প্রথমে আমি বাদ দিচ্ছি একদম ইরিলেভেন্ট অংশ, এরপরে এই রিলেভেন্স অংশের ভিতরে আমি অ্যাকচুয়ালি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো আর কতটুকু শুধু আমার মানে রিলেশন রিলেটেড থাকবে। যেমন কি দেখো, যেমন হচ্ছে আমার এখানে অনুপাত দেওয়া থাকবে, ঠিক আছে, যে এত কেজি রঙের সাথে এত কেজি তারপিন মিশাইতে হয়, এটা হচ্ছে আমার ফর্মুলা। আমি তার মানে যখন র মেটেরিয়াল বের করবে আমি রাখবো যে যে ধরো যদি এটা হয় 4:1, হ্যাঁ, তার মানে 4টা রঙের ডিব্বা বের হলে একটা তারপিনের ডিব্বা বের হবে, আমি এই হিসাব রাখবো। তো এখন যখন দেখবো যে আমি 5টা রঙের ডিব্বা বের করছে, একটা তারপিন নিছে, তখন আমি হয়তো তাকে একটা ওয়ার্নিং দিব যে তোমার কিন্তু এখানে বেশি নিচ্ছ বা কম নিচ্ছ, কেন নিচ্ছ, এক্সপ্লেনেশন দাও। তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি চাইলে ধরো তোমার এটা এখন তোমার যদি তারপরেও নেয় তুমি কিছু করতে পারবা, আটকাইতে পারবা? পারবো না। বা হচ্ছে স্যার কোনো কারণ নষ্ট হইতে পারে যে হ্যাঁ আমি এখন তারপিনের ডিব্বা 2টা নিচ্ছি, কারণ কি আগেরটা আমার পড়ে গেছে, এবার আগেরটা ঢালতে গেছিলাম কোনো একটা কারণে হাত ফসকায় গেছে, অর্ধেক মাটিতে পড়ে গেছে, অর্ধেক কাজে লাগছে। তো এই যে এরকম আসলে অনেক কেস আসবে। হ্যাঁ স্যার এগুলো আমার কেন জানা দরকার, এত আমার তো স্যার সফটওয়্যার বানাবো। স্যার এগুলা জানতে হবে। কেন জানতে হবে? কারণ তোমাকে তার ডোমেইনটা বুঝতে হবে। এই যে প্রথমে আমি কথাটা বলছিলাম দেখো, সিস্টেম এনভায়রনমেন্ট, আমাকে কিন্তু তার পরিবেশ জানতে হবে। আমি যেই ডোমেইনের সফটওয়্যার বানাবো তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে, তার টার্মস জানতে হবে, তার আমার ওই কিওয়ার্ডগুলো জানতে হবে, ঠিক আছে, তাহলেই না আমি হচ্ছে তার জিনিসগুলো বুঝতে পারবো। আর এবার আসি হচ্ছে প্রথম ছিল সিস্টেম কনটেক্সট, আর ছিল এবার আসে কি সিস্টেমস কনটেক্সট। এখানে কি ডিসাইডিং হুইচ অ্যাসপেক্টস রিলেট টু দ্য কনটেক্সট অফ দ্য সিস্টেম বিং ক্রিয়েটেড দ্যাট হ্যাভ এন ইম্প্যাক্ট অফ দ্য সফটওয়্যার দিন ক্রিয়েটেড। আরেকটা হচ্ছে ডিসাইডিং হুইচ অ্যাসপেক্টস আর পার্ট অফ এন এনভায়রনমেন্ট দ্যাট ইজ ইরিলেভেন্ট টু দ্য সফটওয়্যার বিং ক্রিয়েটেড। তার মানে হচ্ছে আমার এখানে দেখো যে একটা হচ্ছে কি রিলেটেড টু দ্য কনটেক্সট, আর একটা হচ্ছে কি ইরিলেভেন্ট দ্য সফটওয়্যার বিং ক্রিয়েটেড। ঠিক আছে, আমি বানানোর পরে সফটওয়্যার দেখো দ্যাট হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য সফটওয়্যার বিং ক্রিয়েটেড, যে একটা সফটওয়্যার বানানোর জন্য যেই জিনিসগুলো লাগবে। তার মানে প্রথম যখন আমি বলছিলাম সিস্টেম কনটেক্সট নিয়ে, এখানে কি ছিল যে আমার ওভারঅল সিস্টেমের কথা বলছি আমি, এখন হচ্ছে সিস্টেমের কনটেক্সট, তার মানে সিস্টেমের ভিতরে আমি ঢুকতেছি, সিস্টেমের ভিতরের জিনিস নিয়ে আমি কথা বলা শুরু করছি, তাই আসলে আমার সিস্টেমস কনটেক্সট আসতেছে। যে এই সিস্টেম যখন আমি সফটওয়্যারটা ক্রিয়েট হবে সেইটার কি কি জিনিসে আমার ইম্প্যাক্ট সরাসরি থাকবে, কোনগুলো আমার কোনোভাবেই রিলেটেড থাকবে না বা কোনো রকম সম্পর্ক থাকবে না। হ্যাঁ স্যার এগুলা কি বলতেছেন, বারবার পেঁচা যাচ্ছি, এক মানে কি সম্পর্ক থাকবে থাকবে না, থাকবে থাকবে না, বাদ দিব, সেপারেট করব। হ্যাঁ আসতেছি স্যার, আমরা আরও যখন গ্র্যাজুয়ালি যাব এরপরে এক্সাম্পল দেখব তখন আরেকটু ক্লিয়ার হবে। তো মূল হচ্ছে আমার যে একটা হচ্ছে সিস্টেম কনটেক্সট আর একটা হচ্ছে সিস্টেমস কনটেক্সট। সিস্টেম কনটেক্সটে আমি কি করব, যে ওই সেপারেট করে ফেলবো যে সিস্টেমটাকে পুরো মানে সামগ্রিক যে পরিবেশ থেকে, যে এইটা হচ্ছে আমার সিস্টেম হবে, ঠিক আছে। এরপরে কি করব আমি, হুইচ স্পেসিফিকলি ইমপ্লিমেন্ট অন দ্য সিস্টেম, তার মানে হচ্ছে
এই যে সিস্টেমটাকে আমি আলাদা করলাম যে আমার সিস্টেমটা কি। হ্যাঁ, ধরো আমি যদি আরও সামগ্রিকভাবে এক্সাম্পল দিই, এই যে ওই গার্মেন্টসের যে তার পুরা ইনফ্রাস্ট্রাকচার এই সেই সব কিছু মিলে তার এনভায়রনমেন্ট ছিল। তা আমি তো সব পুরো এনভায়রনমেন্টকে নিচ্ছি না, পুরো এনভায়রনমেন্ট থেকে আমি ইনভেন্টরির অংশটুকুকে আমি আলাদা করছি, সিস্টেমটা ইনভেন্টরি গল্প, সেখান থেকে আমি কি ইমপ্লিমেন্ট হবে, কোন কোন জায়গাগুলো আমি ইমপ্লিমেন্ট করব সেইগুলোকে আলাদা করছি। দ্যাট ইজ আমার সিস্টেম কনটেক্সট। এবার যখন আমি সিস্টেমস কনটেক্সট বলতেছি তখন আমি কি করতেছি যে এবার আমি আরও এটার ভিতরে ঢুকছি। ঠিক আছে, যে যখন আমার এটা তৈরি হবে, এই কনটেক্সটে জিনিসটা তৈরি হবে, তখন আসলে কোন জিনিসগুলোর আমার সরাসরি ইমপ্যাক্ট থাকবে, কোন জিনিসগুলোর আমার ইমপ্যাক্ট থাকবে আর কোনগুলোর হচ্ছে আসলে আমার বাদ দিব, এইটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। এগুলা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট স্টেপ। আমি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং শুরু করার আগে এই জিনিসগুলো আমাকে করতে হবে। ওকে, তা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো ছবিটা একটু ঝাপসা, এটা আসলে বইয়ের কারণে। তো দেখো পুরাটা হচ্ছে কি আমার এনভায়রনমেন্ট, এই যে পুরা যে ছবিটা আছে এটা কি আমার এনভায়রনমেন্ট। এইখানের ভিতরে দেখো আস্তে আস্তে কি হচ্ছে আমার, এইটা কি আমার এই যে কালোগুলা, এগুলা কি, এগুলা হচ্ছে আমার কনটেক্সট বাউন্ডারি। ওই যে কনটেক্সট বলছিলাম, সে কনটেক্সটের বাউন্ডারি। তার মানে এই যে আমি প্রথম যে অংশ ছিল, এই দেখো ফুল এনভায়রনমেন্ট, এই অংশটা থেকে আমি বাদ দিচ্ছি কেন, এটা কি আমার ইরিলেভেন্ট এনভায়রনমেন্ট ছিল, বাদ দিলাম। তো এই যে একটা আমি কালো মোটা মোটা দাগ দিয়ে দিলাম, এটা কি আমার, এগুলো হচ্ছে কি আমার কনটেক্সট বাউন্ডারি, মানে ওভারঅল কনটেক্সটটা কি। সো এর ভিতরে যে অংশটা আছে, এই যে এই অংশটা, এটা কি আমার সিস্টেম কনটেক্সট। এই পুরোটাই হচ্ছে কি সিস্টেম কনটেক্সট। এই সিস্টেম কনটেক্সটের ভিতরে আমি কি, দেখো এই যে একটা বাউন্ডারি দিছি, এটা কি আমার সিস্টেম বাউন্ডারি, এইটুকু কি আমার সিস্টেমের বাউন্ডারি, তার ভিতরে হচ্ছে আমার কোর্স সিস্টেমটা। বুঝা গেছে? না বুঝলে একটু বলো, দেখো আমি একটু পজ দেই, দেখো তোমরা যদি কেউ না বুঝো তাহলে বলো কোন জায়গাটা বুঝেন নাই সেটা বলেন স্যার। এইটা, এটা হচ্ছে কনটেক্সট বাউন্ডারি। কনটেক্সট বাউন্ডারির পরে মানে আমার হচ্ছে সামগ্রিকভাবে যেটা আমি, ওই যে আমি বললাম যে পুরা আমি গার্মেন্টসের যে ইনফ্রাস্ট্রাকচার মেশিন সব কিছুকে শুনলাম, পুরাটা আমার হচ্ছে কি, এই পুরাটা হচ্ছে এই আমার ওভারঅল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট থেকে আমি ইরিলিভেন্টটুকু বাদ দিলাম, যে এগুলো হচ্ছে আমার ইরিলিভেন্ট অংশ, যে বিল্ডিং কি দরকার নাই, কয় ফ্লোর কোন দিকে, এগুলো দরকার নেই আমার। এখান থেকে আমি কি করলাম, ফুল কনটেক্সটটা নিলাম। দেখো এই যে কনটেক্সট বাউন্ডারি, এটা যদি 1 নাম্বার দেই, আমার কনটেক্সটটা নিচ্ছি, কি কনটেক্সটের উপর আমি কাজ করব। ঠিক আছে, যে ওকে ফাইন, এই কনটেক্সটের ভিতরে কি হবে, আমার কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে আমার, ধরো আমি আসলে ইমপ্লিমেন্ট করব না। সো ওই যে অংশটুকু আমি ইমপ্লিমেন্ট করব সেইটুকু হচ্ছে আমার কমপ্লিট সিস্টেম। বাট ধরো এই যে হচ্ছে আমার যে যেমন আমি বলছিলাম, এই তেল আর তার পিনের, সরি, রং আর তার পিনের যে মিলানো রেশিও, এটা আমার সিস্টেম কনটেক্সট, বাট এটা কিন্তু আমার সিস্টেমে আসবে না, যে রেশিও যদি না মেনটেন করা হয়। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নট এক্স্যাক্টলি এটাই, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু আমার এখানে আসবে না সরাসরি। ঠিক আছে, সিস্টেমে আসবে না। তো আমার এইটা কি, যে ধরো কীভাবে কাজ হবে, কে নিয়ে যাবে, এগুলো আমি শুনলাম। হ্যাঁ, ধরো আমার এখানে বলা আছে যে কি বলবে, যে হচ্ছে এই সাপ্লাই স্টাফ সে এসে এটা নিয়ে যাবে,
এখন ধরো কোনো কারণে সাপ্লাই স্টাফ নাই, এখন যদি ধরো ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসে নিয়ে যায়, এটা কি কোনো সমস্যা আছে? বা স্টোর কিপার নিজেই দিয়ে আসে বা দারোয়ান একটা এসে রং নিয়ে যায়, আমার তো অসুবিধা নেই, এটা তো আমার সিস্টেমের অংশ না। আমি জানবো কি যে সিস্টেমে এখান থেকে একজনকে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে, এই ধরনের একটা ইউজার এন্ট্রি দেবে, দ্যাট ইজ দ্য পার্ট অফ মাই সিস্টেম। বাট এই যে নিয়ে যাবে, এটা ছিল কনটেক্সট, সেটা তো আমি ইমপ্লিমেন্ট করবো না। আমি অ্যাকর্ডিং টু মাই রুল এটা একজন এইরকম লোক নিয়ে যাবে, এটা আমি জানি, এটা আমার হচ্ছে ওভারঅল কনটেক্সট বাউন্ডারির ভিতরে আছে। এই যে কনটেক্সট যে বাউন্ডারি এখানে আছে আমার, ফাইন, আমি বুঝতে পারতেছি যে আমার এইটা করতে হবে, কিন্তু সিস্টেমে কি আসলে কে নিয়ে যাচ্ছে এটা তো আমার আইডেন্টিফাই করা সম্ভব না। বলো স্যার হ্যাঁ চাইলে সম্ভব, অবশ্যই সম্ভব। কীভাবে স্যার? আমার ওই সফটওয়্যার সাথে ওয়েব ক্যাম বা একটা ক্যামেরা অবশ্যই ইন্টিগ্রেটেড থাকবে, যেটা হচ্ছে আমি আগে থেকে লক করে রাখবো যে এই 5 জন আসলেই তাকে শুধু দেওয়া হবে চেহারা দিলে, অন্য কাউকে আমি দিব না। হ্যাঁ, সম্ভব। তখন ওইটা আমার পুরো, তখন ওইটা আমার সিস্টেমের অংশ হয়ে যাবে, তখন আমার সিস্টেম বাউন্ডারি এটা না হয়ে এদিকে চলে যাবে, ওই কনটেক্সটটাও আমার সিস্টেম বাউন্ডারির আওতায় পড়ে যাবে। বুঝতে পারছো? মানে আমাকে আগে হচ্ছে কিন্তু আমি যে রিকোয়ারমেন্টের এলিসাইটেশন শুরু করার আগে আমাকে আসলে কনটেক্সটটা বুঝতে হবে, সিস্টেমটা কি সেটা বুঝতে হবে, মানে এক্স্যাক্ট আমি সিস্টেম কি নিয়ে কাজ করব সেটা আমাকে বুঝতে হবে। এই জিনিসগুলো প্রাইমারি স্টেপে, যখন ধরো ফার্স্ট আমরা হয়তো হাই হ্যালো করি বা হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন প্রথম যে ডিলিংগুলো করি সেটা ওভার দ্য টেলিফোন বা ইমেইল, সেখানে আসলে আমরা অ্যাজ এ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার তোমাকে আসলে এই জিনিসগুলোকে কনটেক্সটটা বুঝে ফেলতে হবে। হ্যাঁ, কনটেক্সট বলো বা হচ্ছে তোমার এই এনভায়রনমেন্ট বলো, এই জিনিসটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। দেন আমরা হচ্ছে নেক্সট অংশে যাব, যে তার সাথে গিয়ে ডিটেলসে আমরা এলিসিটেশন করব, এবং কিভাবে এলিসিটেশন করব, মানে কীভাবে রিকোয়ারমেন্ট কারেকশন করব, ওই পদ্ধতি বাছাই করার জন্য আমার এই জিনিসগুলো আগে তৈরি করতে হবে। এটা যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তখন হচ্ছে আমি পরেরটুকুও আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এবার দেখো কনটেক্সট এক্সপেক্টস ইন সিস্টেম কনটেক্সট। সিস্টেম কনটেক্সটের কনটেক্সটগুলো কী কী, অ্যাসপেক্টগুলো কী কী কনটেক্সট থাকে, যেটা আমরা বলছিলাম সিস্টেমের কনটেক্সট। প্রথমেই আসবে কি আমার পিপল, ঠিক আছে, সেটা আমার স্টেক হোল্ডার বা স্টেক হোল্ডারের গ্রুপ হতে পারে। কর্পোরেটিং সিস্টেম, যে আমি যে সিস্টেম বানাবো তার সাথে আদার্স কোনো সফটওয়্যার বা কোনো হার্ডওয়্যার সম্পর্কিত আছে কিনা, ঠিক আছে। প্রসেস, টেকনোলজিক্যাল অর কোনো বিজনেস প্রসেস আছে কিনা, যে আমার সিস্টেমের সাথে রিলেটেড। যেমন আমি যে এক্সাম্পলটা বললাম যে যে অটোমেটিক রং ঢালবে, এটা একটা টেকনোলজিক্যাল প্রসেস, তাই না? যে আমি যদি এটার সাথে হার্ডওয়্যার ইন্টিগ্রেট করি, অথবা ধরো যে ক্যাম দিয়ে আমার স্টোর খুলবে, ঠিক আছে, এটা কি আমার টেকনোলজিক্যাল প্রসেস। বিজনেস প্রসেস কী হতে পারে, যেমন ধরো আমার এখানে একটা পেমেন্ট সিস্টেম আসতে পারে, ঠিক আছে, অথবা আমার এইটার সাথে ধরো একটা কি বলে অটোমেটিক একটা কপি চলে যায়, যে আপনার প্রোডাক্ট তৈরি হয়েছে, যেমন ধরো একটা ইমেইল আসে, এরকম বিজনেস প্রসেস। আদার্স বা আদার্স কোনো বিজনেস প্রসেস, যেমন ধরো হতে পারে একটা, এটা ধরো এই গার্মেন্টসের না, এটা ধরো যারা মার্কেটিং ক্যাম্পেইন বা অন্যান্য ক্ষেত্রে লাগে, অটোমেটিক কিছু মার্কেটিং ক্যাম্পেইন করবে, এগুলো হচ্ছে কি প্রসেস। দেন আসবে ইভেন্টস, টেকনিক্যাল বা ফিজিক্যাল কোনো ইভেন্ট এটার সাথে রিলেটেড কিনা সিস্টেমের সাথে। ডকুমেন্টস, লিগ্যাল স্ট্যান্ডার্ড সিস্টেম ডকুমেন্টেশন, এগুলো হচ্ছে কি আমার কি কি ধরনের ডকুমেন্টেড জিনিস হতে পারে, যে আমার সিস্টেমের কিছু জিনিসকে ডকুমেন্টেড করা লাগতে পারে বা কিছু তথ্য রাখতে হয়। যেমন ধরো এই যখন আমরা যে বিশেষ করে ওয়েবে আমরা এই জিনিসটা একদমই কমায় ফেলছি, যেমন ধরো যখন আমি এই পেজটা অ্যাক্সেস করতেছি, অথবা ধরো কোনো একটা
বিশেষ করে অনলাইন যে শপিং বা ই কমার্সে আমরা যখন কেনাকাটা করতেছি, বিশাল বড় টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেটা আমরা পড়ি না, কিন্তু এটা কিন্তু আমার ডকুমেন্টেশন, যে আমি যখন কথা বলবো এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ভিত্তি করে আমাকে কথা বলতে হবে, এর বাইরে আমাকে কথা বলা যাবে না। তো আমি যখন স্টোর করবো এগুলো আমাকে স্টোর করতে হবে, বা এগুলোর যে পলিসি সেই অনুযায়ী আমাকে চেঞ্জ হতে হবে। অথবা ধরো যেমন যখন পলিসি চেঞ্জ হবে তখন সেই অনুযায়ী আমার এটার ফর এক্সাম্পল ধরো এই যে আমরা যে ডলার কেনা বেচা করি, হ্যাঁ, একটা ইন্টারেস্টিং তথ্য দেই। তো আমি হচ্ছে একটা এরকম একটা কিছু একটা কিনছিলাম, সামথিং ধরো $50 বা $40 দিয়ে কিছু একটা জিনিস কিনছিলাম। এখন আমার কাছ থেকে আমি তো কিনছি কি আমার বাংলাদেশি যে কার্ড আছে সেটা দিয়ে। তো আমি যেদিন কিনছি সেদিন হয়তো সাপোজ কি বলে যে ওটার প্রাইস ছিল $5, ধরো সরি $40 ছিল। তো ওই দিন হয়তো ডলারের মূল্য ছিল সাপোজ হয়তো 84 টাকা করে, ঠিক আছে। সো আমি 84 টাকা করে আমি একটা জিনিস কিনছি, হ্যাঁ। তো ধরো হচ্ছে $10 কিনছি, তার মানে কত দিয়ে কিনছি আমি আসলে 840 টাকা মূল্যের একটা জিনিস আমি কিনছি। ওই জিনিসটার দাম 840 টাকা ছিল, আমি 840 টাকার মূল্য দিয়ে কিনছি। এখন যখন ধরো আমি এটার বিল জমা দিচ্ছি, আমি তো দিব কি $10 তাকে ফেরত দিব, তাই না, ব্যাংকে। যেহেতু আমি এই $10 দিয়ে ধরো ক্রেডিট কার্ডে কিনছি, তার মানে ক্রেডিট কার্ডে বিল যখন দিব $10 দিব। কোনো কারণে ওই দিন ধরো ডলারের প্রাইস 81 টাকা হয়ে গেছে, এটা একদম যেটা বলছে রিয়েল ঘটনা। সুতরাং আমি যখন দিছি তখন তাকে $10 দিব। $10 দিলে আমার কত টাকা দিতে হবে এখন? 810 টাকা। তার মানে অ্যাকচুয়ালি আমি আসলে 810 টাকায় 840 টাকার জিনিসটা পাইছি। বুঝতে পারছো? সো এই যে এটা কেন বললাম, বিকজ এটা হচ্ছে কি যে ডকুমেন্ট আপডেট, ওখানে কিন্তু আমার $10 রাখা আছে। তো এখন ধরো প্রথম অবস্থায় ধরো ব্যাংক কি দিছিল আমার হয়ে 840 টাকা দিছিল না আমার তরফ থেকে, কারণ টাকাটা তো ব্যাংক থেকে যাচ্ছে, ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন হচ্ছে, তাই না। ব্যাংক দিছে কত আসলে 840 টাকা। এখন আমি যখন ব্যাংকে টাকাটার বিল দিতে যাচ্ছি, তো ওই দিনে হচ্ছে আবার ব্যাংক হিসাব রাখছে কি $10 তাকে দিছিলাম। তো সাপোজ কোনো কারণে ওই দিন চার্জ কমে বিল ডলারের দাম কমে গেছে, যে কারণে কি হয়েছে আমি 810 টাকা তাকে রিটার্ন পে করাতে আমি মানে ঋণমুক্ত হয়ে গেছি, কিন্তু ব্যাংকের কি হয়ে গেছে এখানে 30 টাকা লস হয়ে গেছে। বুঝতে পারছো? এগুলা ইন্টারেস্টিং জিনিস আর কি, এক্সাম্পল। সাধারণত এটা হয় না, সাধারণত সব সময় বেশি দিতে হয়, কিন্তু কোনো কারণে ওই দিন কমে গেছিল, কোনো একটা কারণে ওই দিন কম ছিল, যে এবং আমার বিল দেওয়ার ডেট ওইটাই ছিল। তো আমি দিতে গেছি, গিয়ে দেখি যে আমি কম টাকা দিয়ে চলে আসতে পারছি, ঠিক আছে। তো এগুলা হচ্ছে কি যে সিস্টেম যখন আমি ডকুমেন্ট করব আপডেট, এগুলার পলিসি আর কি। যাই হোক, তো এগুলো হচ্ছে কি আমার কি কি ধরনের কনটেক্সট এসপেক্ট আসতে পারে, তার মানে আমার কি কি আসতে পারে, পিপল, কর্পোরেটিং সিস্টেম, আদার্স প্রসেস, ইভেন্ট, ডকুমেন্ট, এগুলো আমার কি বিভিন্ন সিস্টেম কনটেক্সটের বিভিন্ন অ্যাসপেক্টগুলা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে সিস্টেম কনটেক্সট আর হচ্ছে রিকোয়ারমেন্ট কনটেক্সট। এই দুটো জিনিস একটু বুঝো, সিস্টেম কনটেক্সট আর হচ্ছে রিকোয়ারমেন্ট কনটেক্সট কি জিনিস। আমি তো একটু লাইনটা আগে পড়ি, দেখো, তারপর সেভাবে শুরু করি। দ্য অরিজিন অফ দ্য সিস্টেমস রিকোয়ারমেন্ট লাইজ উইদিন দ্য কনটেক্সট অফ দ্য সিস্টেম টু বি ডেভেলপড। তার মানে কি বলছে, সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা হবে সেটা কি অ্যাকচুয়ালি আমার কনটেক্সট অফ দ্য সিস্টেম,
দেখো আমাকে আসলে কি কেন এই যে সিস্টেম আর কনটেক্সট নিয়ে এত কথা বলতেছি, তার মানে কি আমার যে আসলে রিকোয়ারমেন্টটা সিস্টেম রিকোয়ারমেন্ট হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার আমার কোথায় আছে, সেই কনটেক্সটের ভিতর আছে, যে যে কনটেক্সট যে বাউন্ডারি দিছিলাম সেই কনটেক্সটের ভিতর আছে। যেমন দেখো কি বলছে, স্টেক হোল্ডার্স, পার্টিশনেট স্ট্যান্ডার্ডস, লিগাল গাইডলাইন demand particular functional properties that the system to be developed must possess as its interface। আচ্ছা, তার মানে কি দেখো যে স্টেক হোল্ডার কার এটার সাথে রিলেটেড, বা হচ্ছে আমার কি কি স্ট্যান্ডার্ড আছে মেনটেন করতে হবে, অথবা হচ্ছে যে কোনো লিগাল গাইডলাইন আছে কিনা, এই জিনিসগুলা কি আসলে আমার ফাংশনাল প্রপার্টিস হবে সিস্টেমের। মানে আমার সিস্টেমের মেইনলি, যেমন ধরো যখন আমি বলবো যে ও আচ্ছা আপনাদের হচ্ছে আহ, এই কুরিয়ার সার্ভিস, না কুরিয়ার সার্ভিস এখন যেমন দেখো কুরিয়ার সার্ভিসগুলার ট্র্যাকিং করা যায়, তো তখন ওখানে কি বলে ও আচ্ছা আপনাদের কুরিয়ার সার্ভিস, তাহলে আপনাদের কুরিয়ার সার্ভিসের পলিসি কি, কে কিভাবে কিভাবে একজন মানুষ কুরিয়ার পাঠাবে আপনি সেটা কালেক্ট করবেন, কিভাবে তাকে রিসিভারকে পৌঁছায় দিবেন, কিভাবে আপনি ধরো আমি চিটাং থেকে একটা জিনিস পাঠাচ্ছি, এটা কুমিল্লায় আসবে, তো চিটাং থেকে কুমিল্লায় আসার পদ্ধতি কি, এটা কি ঢাকায় এসে আবার ট্রান্সফার হবে নাকি ওখান থেকে আসবে, কিভাবে আসবে, গাড়ি কিভাবে যাবে। সো এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বা গাইডলাইন, যেমন হচ্ছে যে আপনার কোন ধরনের জিনিস পাঠাইলে কয় টাকা বিল করবেন, হ্যাঁ, বা হচ্ছে কি 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 জিনিস নিবেন কি নিতে পারবেন না, কোনোটায় কোনো মানে ইয়ে আছে কি না, রেস্ট্রিকশন আছে কিনা, যেমন আপনি চাইলেই ওষুধ পাঠাতে পারবেন কি না, মেডিসিন বা অন্য কোনো ডকুমেন্ট। যেমন ধরো আমি বললাম যে কুরিয়ারে আমি অস্ত্র পাঠাই দিব, হয়ে দিতে পারে, বা একটা বোমা পাঠাই দিলাম, তো কি পাঠাবো বা কি পাঠাতে পারবো না এটার সিস্টেম কি, পলিসি কি। এখন ধরো আহ, আমার এখানে থাকলো যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কুরিয়ার করা যাবে না, এখন যদি কেউ এটা কুরিয়ার করে দেয়, এটা কি সফটওয়্যার কি ধরতে পারবে, এটা পারবে না, এটা কিন্তু আমার কনটেক্সটের বাইরে, কিন্তু আমাকে রুলস নিয়ে আসতে হবে যে কি করতে পারবে আর কি করতে পারবে না। ঠিক আছে, এগুলো হবে কি আমার যে ফাংশনাল প্রপার্টি। আচ্ছা, a requirement is therefore defined for a specific context and can only be interpreted correctly in regard to this specific context। দেখো রিকোয়ারমেন্ট কি বলা হচ্ছে, একটা ফর এ স্পেসিফিক কনটেক্সটের জন্য আমার কি হবে, রিকোয়ারমেন্টগুলো তৈরি করা হবে এবং শুধুমাত্র ওই স্পেসিফিক কনটেক্সটের জন্য এটাকে ইন্টারপ্রেট করা হবে। রিকোয়ারমেন্টের সংজ্ঞা যখন আমরা পড়বো দেখবো আরও ডিটেলসে যখন আমরা যাব, রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি কী জিনিস, এটা একটা খুবই একটা ধরো মানে ধোঁয়াশা থাকে সবার ভিতরেই, যে এক্স্যাক্ট আসলে কোনটাকে রিকোয়ারমেন্ট বলবো, কোনটা আমার ফাংশন হবে, কোনটা রিকোয়ারমেন্ট হবে, কোনটা মডিউল হবে। আমি এই জিনিসগুলোকে আমরা আসলে নর্মালি মানে মিক্স করে ফেলি। ঠিক আছে, তো আমাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে একটা স্পেসিফিক কনটেক্সটের কাজকেই আমি রিকোয়ারমেন্ট বলবো, একদম স্পেসিফিক, এবং যেটাকে আমার আসলে ইন্টারপ্রেট করা হবে কীভাবে, যেন এটা সফটওয়্যার বুঝতে পারে। ঠিক আছে, দ্য বেটার দ্য কনটেক্সট অফ এ রিকোয়ারমেন্ট ইজ আন্ডারস্টুড, যেমন হোয়াই ইজ দ্য টেকনিক্যাল সিস্টেম এক্স ইন দ্য সিস্টেম কনটেক্সট অরিজিন অফ সাম রিকোয়ারমেন্ট। ঠিক আছে, যে একটা একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে কেন, দেখো হোয়াই ইজ দ্য টেকনিক্যাল সিস্টেম এক্স ইন দ্য সিস্টেম কনটেক্সট দ্য অরিজিন অফ সাম রিকোয়ারমেন্ট। যেমন একটা টেকনিক্যাল সিস্টেম এক্স যদি বলা এটা সিস্টেম কনটেক্সটের ভিতরে আছে, তাহলে সেটা কেন আছে, এটার অরিজিন কোথায়, এটা অবশ্যই একটা রিকোয়ারমেন্ট থেকে আসছে। মানে আমার হুট করে একটা জিনিস চলে আসবে, হ্যাঁ ধরো একটা হুট করে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আসলো যে আমি বললাম কি যে ইউজার অথেন্টিকেশন হবে, ফাইন ভালো কথা, আমি ইউজারকে অথেন্টিকেশন করব, তাহলে ইউজার অথেন্টিকেশন হওয়ার আগে নিশ্চয়ই আমার তেমন ইউজার রেজিস্ট্রেশন থাকতে হবে বা ইউজার ইনফরমেশন থাকতে হবে আমার কাছে। ওটা যদি না থাকে তাহলে কিন্তু আমার হবে না, তাহলে কি আমি অথেন্টিকেশন করতে পারবো, পারবো না। তার মানে কি আমাকে কিছু জিনিস যেমন একটা ডিপেন্ডেবিলিটিটাও আমাকে তৈরি করতে হবে। তা আমরা যখন ওই যে এই কি বলে
রিকোয়ারমেন্টগুলোকে স্পেসিফিকেশান করব, তখন আমরা দেখব যে এই ধরনের ডিপেন্ডেবিলিটিগুলা বা ডিপেন্ডেবিলিটি গ্রাফ কীভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, কোনগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট রিকোয়ারমেন্ট, কোনগুলো আমার ডিপেন্ডেবল রিকোয়ারমেন্ট, কোনগুলো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রডিউস হয়েছে, যে একটা রিকোয়ারমেন্ট থেকে আরেকটা রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, বা কোনগুলো হচ্ছে আমার ধরো আরেকটা রিকোয়ারমেন্টকে সাথে কনফ্লিক্ট করতেছে। এই জিনিসগুলো আমরা শিখবো পরবর্তীতে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আমরা কিন্তু শিখবো একদম বেসিক যে কম্পিউটার অপারেশন, যে তোমরা এই সেট অপারেশন পড়ছো, ঠিক আছে, বা বেসিক যে ম্যাথমেটিক্যাল অপারেশন আছে এগুলো দিয়ে। তো বুঝতেছি আমরা যে সিস্টেম কনটেক্সট আর রিকোয়ারমেন্ট কনটেক্সট, যে আমরা যখন রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো সেটা আসবেই আসলে আমার সিস্টেম কনটেক্সট থেকে, এবং সেটা স্ট্রংলি কানেক্টেড থাকতে হবে সিস্টেম কনটেক্সটের সাথে। দেয়ারফর আমাদের সিস্টেম কনটেক্সটের বাউন্ডারিটা আসলে আমাদের ভালোভাবে ডিফাইন করতে হবে। আচ্ছা, এবার দেখো সিস্টেম অফ ইন্টারেস্ট, যে আমার সিস্টেম অফ ইন্টারেস্ট কি, একবারে দেখো বাইরে কি আছে আমাদের, একদম সবার বাইরে আমাদের কি আছে, এনভায়রনমেন্ট, ঠিক আছে। এনভায়রনমেন্টের এখানে অনেক টুকটাক এলিমেন্ট আছে। এর ভিতরে একটা যে নীল রঙের দাগ দেওয়া, এখানে কি আছে, সার্ভিস অফ সিস্টেম অফ ইন্টারেস্ট, সার্ভিস সিস্টেম। এর ভিতরে আরও একটা দাগ দেওয়া, এর ভিতরে আরও একটা দাগ দেওয়া ছোট। দেখো আমি যদি এটাকে নাম্বারিং করি, 1 নাম্বার লেয়ার, তারপরে কি আছে এখানে 2 নাম্বার লেয়ার, দেন এখানে আমার এই 3 নাম্বার লেয়ার। সো এই 3 নাম্বার এসে কি আমার প্রোডাক্ট সিস্টেমটা আসতেছে। তার মানে এনভায়রনমেন্ট, সার্ভিস সিস্টেম, প্রোডাক্ট সিস্টেম, ঠিক আছে। ধরো একটা বড় এন্টারপ্রাইজ সিস্টেমের কথা বলতেছি, এখানে কি কি আছে, ধরো এন্টারপ্রাইজ সার্ভিস ক্লায়েন্ট আছে, রিলেটেড অর কম্পিটিং এন্টারপ্রাইজ আছে, ন্যাচারাল সিস্টেম কন্ডিশন, সোশ্যাল সিস্টেম কন্ডিশন, রেগুলেশন, ল, এনভায়রনমেন্টাল অর পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস, বা হচ্ছে সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সার্ভিস সিস্টেম ডেলিভারি অর্গানাইজেশন। তো এই যে জিনিসগুলো, এগুলো কি আমার পুরোটা সিস্টেমের এনভায়রনমেন্টের অংশ, কিন্তু এগুলো কিন্তু আমার কনটেক্সটের পার্ট না, বুঝতেছো। কারণ কি, এই যে ধরো আমার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতে পারে। তো এটা কি আমার সাথে, এটা কি আমার কোনোভাবে সিস্টেম কনটেক্সটের সাথে আসে? ভাই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হলে আপনার ব্যবসা ভালো যেতে পারে, আপনার ব্যবসা খারাপ যেতে পারে, এতে আমার কিছু করার নেই, আমার সিস্টেম কনটেক্সটের সাথে জড়িত না। কিন্তু আমাকে কিন্তু জানতে হবে তার এনভায়রনমেন্ট কেন, কারণ তাকে বোঝার জন্য তার জিনিসপত্রগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমাকে, ঠিক আছে। তা আমি বুঝলাম, কিন্তু ভাই আমার এখানে কিছু করার নেই, আমি প্রথম 1 নাম্বার, এই 1 নাম্বার বাউন্ডারি দিলাম এর বাইরে। এবার দেখো যখন আমি সার্ভিস সিস্টেম বলবো, যেমন দেখো কি আছে, সার্ভিস ইন্টারফেস, সার্ভিস ম্যানেজমেন্ট, পিপল অর এজেন্টস। হ্যাঁ, এখানে আবার আরেকটা আছে সার্ভিস এনেবল করার জন্য, এটাও ধরো ইটসেলফ একটা সার্ভিস। তো এই বিভিন্ন সার্ভিসগুলো আছে, পিপল আছে, বা ধরো সার্ভিস ম্যানেজমেন্ট আছে, একটা সার্ভিস এনেবল করা। হ্যাঁ, ধরো সার্ভিস বলতে সেটা হচ্ছে একটা ডেলিভারি সার্ভিস হতে পারে, বা ম্যানুফ্যাকচারিং সার্ভিস হতে পারে, যে কোনো ধরনের সার্ভিসই হতে পারে। তো এই যে সার্ভিসগুলোকে অ্যাড করা বা ম্যানেজ করা, এগুলা হচ্ছে কি আমার অবশ্যই কনটেক্সটের পার্ট, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে আমার হচ্ছে এই ইয়েগুলাকে কি বলে, ধরো আমারটাই যে অ্যামাজন, হ্যাঁ অ্যামাজন যে সাইট, ওদের ওখানে কি হচ্ছে, এই যে ধরো অর্ডারগুলা প্যাকেজিং হচ্ছে বারবার, সব প্যাকেজিং হয়ে প্যাকেট করে আমি পাঠাচ্ছি। তো এই যে প্যাকেজিংটা হচ্ছে, প্যাকেজিং হয়ে এগুলা লোকেশন অনুযায়ী, যে এগুলা হচ্ছে ধরো ঢাকার ডেলিভারি, এগুলোকে আমি একসাথে রাখলাম, এগুলো হচ্ছে আমার ফরিদপুরের ডেলিভারি, এগুলোকে একসাথে রাখলাম, এগুলো হচ্ছে আমার সিলেটের ডেলিভারি, এগুলোকে আলাদা করলাম। এই যে কাজটা করতেছে, হ্যাঁ, এটা কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি, বাট ইট ইজ রিলেটেড টু ইউর কনটেক্সট। কারণ কি, তোমার ওখানে যদি প্রোডাক্ট, তোমার যে প্যাকেট হওয়ার পর ডেলিভারির লেবেলিংটা যদি ঠিক মতো না হয়, তাহলে জিনিসটা ভুল যাবে। তার মানে তোমাকে এখানে
প্রপারলি লেবেলিং করতে হবে, প্রপারলি লেবেলিং করে তোমাকে এটাকে পাঠাইতে হবে। তো এই যে যে সার্ভিসটা যে ডেলিভারি দিচ্ছে এটা একটা আলাদা সার্ভিস হতে পারে। অথবা ধরো হচ্ছে যে ধরো ওখানে একটা মেশিন আছে, মেশিনটা কি করে, একটা কনভয় বেল্ট আছে, কনভয় বেল্টের উপর দিয়ে দেই, কনভয় বেল্ট কি করে যে এটা পরে স্ক্যান করে থাকে, নামটা পরে পরে যদি ঢাকা হয় তাহলে 1 নাম্বার চেনে দিয়ে দেয়, যদি সিলেট হয় 2 নাম্বার চেনে দিয়ে দেয়, যদি হচ্ছে রাজশাহী হয় 5 নাম্বার চেনে দিয়ে দেয়, এভাবে করে সে আলাদা করে। তার মানে কি, কখনো আমার আমার সিস্টেম থেকে যে এই যে মেইন যে সিস্টেম সেটা থেকে যে জিনিসটা বের হচ্ছে আউটপুটটা, এটা আমার কখনো আরেকটা সিস্টেমের সাথেও কানেক্টেড হতে পারে, অথবা একটা হিউম্যানের সাথে কানেক্টেড হতে পারে। তো এই যে আমি কনটেক্সট বাউন্ডারিটা দিলাম, কনটেক্সট বাউন্ডারির ভিতরে যা যা কিছু আছে সবই হচ্ছে আমার কনটেক্সট। এবার আসবো আমি কোর সিস্টেমে, যে 2 নাম্বার যে দিলাম এইটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে, মেইন সিস্টেম। এই সিস্টেমের ভিতরে আবার আরও কোর করা যায়, যেটা হচ্ছে ধরো প্রোডাক্ট সিস্টেম, যেটা একদম আমার কোর প্রোডাক্ট, যেমন ধরো প্রোডাক্ট কন্ট্রোল, টেকনোলজি, প্রোডাক্ট ইন্টারফেস। এগুলা কি, যে তুমি ধরো একটা ফর্ম তৈরি করলা, এখানে তুমি এগুলো এন্ট্রি দিচ্ছ, তারপরে হচ্ছে এটাকে কখন কোনটা বের হচ্ছে না হচ্ছে সেগুলো ম্যানেজ করতেছো, বা তোমার যে প্রোগ্রামিং টেকনোলজি আছে, টুলস আছে, সেগুলো ইমপ্লিমেন্ট করতেছো। এটা হচ্ছে কোর প্রোডাক্ট। এটার সাথে কিছু টুকটাক রিলেটেড প্রোডাক্টও থাকতে পারে, যেটা আমার সিস্টেমের অংশ, কিন্তু কোর সিস্টেম কনটেক্সটের সাথে যায় না, আদার হচ্ছে বা রিলেটেড হচ্ছে এর সাথে। তো ওইটা হচ্ছে আমার সিস্টেম। তো এই যে 2 নাম্বারটা হচ্ছে কি আমার সিস্টেম বাউন্ডারি। এই 1 নাম্বারটা কি ছিল আমার, আমি যদি সংক্ষিপ্ত করে লিখি, কনটেক্সট বাউন্ডারি। 2 নাম্বারটা কি ছিল আমার সিস্টেম বাউন্ডারি। স্যার বোঝা যাচ্ছে নাকি কনফিউশন আছে? বুঝতে পারছি। জি স্যার। এখন কি একটু কনটেক্সট বা এই গল্পগুলা কি এখন একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমরা নেক্সট পার্টে যাই। এবার আসি আমরা সিস্টেম বাউন্ডারিকে আমরা ডিফাইন করব। ডিফাইনিং সিস্টেম বাউন্ডারি। সো সিস্টেম বাউন্ডারি কি, যেটা আমরা বললাম এই যে এতক্ষণ যে এইখানে যে 1 নাম্বারটা দিছিলাম, এই যে এটা, সেটা কি ছিল আমাদের সিস্টেম বাউন্ডারি। তাহলে এই সিস্টেম বাউন্ডারিটাকে আমি ডিফাইন করতে হবে। সিস্টেম বাউন্ডারি ডিফাইন করতে গেলে আমাদের আবার কিছু জিনিসকে মাথায় রাখতে হবে। কীরকম, যে ইট সেপারেটস এ পার্ট অফ রিয়েলিটি দ্যাট ক্যান মডিফাই ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফ্রম এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট দ্যাট ক্যানট বি চেঞ্জ ইন দিস প্রসেস। তার মানে কোর যে সিস্টেমটা হবে, তো এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট চেঞ্জ হলেও আমার কি হবে, শুধুমাত্র ওইটার কোনো মডিফিকেশান হতে পারে, এর বাইরে কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। সেটাই হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি হবে। মানে সিস্টেম যখন আমি বলবো সিস্টেমকে আলাদা করতেছি আমি, তখন সেপারেট করব কি দিয়ে, এমন সব কাজকে যেই কাজগুলো আমার কেবলমাত্র এনভায়রনমেন্টাল চেঞ্জ ছাড়া, হ্যাঁ, বা এনভায়রনমেন্টাল মডিফিকেশান ছাড়া আমার অন্য কিছু দিয়ে চেঞ্জ হবে না, অন্য কোনো কারণে। ঠিক আছে, এখানে আবার একটা ইন্টারেস্টিং তথ্য আছে, দেখো, টিপিক্যাল দ্য সিস্টেম বাউন্ডারি ইজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড আনটিল দ্য রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস ইজ কমপ্লিটেড। তার মানে অ্যাকচুয়ালি কি, কারণ আসলে যে কোন জিনিসটা আমার কিসের সাথে কি কোনটাকে চেঞ্জ করবে, এইটা আমার বোঝার জন্য আসলে আমার আবার কি লাগবে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কমপ্লিট হতে হবে। তো প্রাইমারিলি আমি একটা অ্যাজামশান করব, হ্যাঁ, যে এইটা আমার সিস্টেম বাউন্ডারি হইতে পারে। ঠিক আছে, একটা আমি অ্যাজামশান করব। এরপর আসলে আমার যখন ধাপে ধাপে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসটা শেষ করব, তখন আসলে আমার এটা সিস্টেম বাউন্ডারিটা ক্লিয়ার হবে। At the beginning of the requirements engineering process, the function of the created system are not fully defined. ঠিক আছে, যে ধরো প্রথম দিকে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসের স্টেপ, প্রথম দিকে কি হয় আমাদের, যে মেইন ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করবে সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফাইন করা যায় না। কারণ কি, আমি কিন্তু এখনও আসলে রিকোয়ারমেন্ট
কি হবে সেটা বের করে নাই, আমি কিন্তু অ্যাজাম্পশন স্টেটে আছি। ঠিক আছে স্যার কিভাবে? কারণ হচ্ছে ধরো আমি জানি কি, আমি হয়তো যখন এই ডোমেইন নলেজ নিচ্ছি তখন আমি কি করতেছিলাম, আমি ওভারঅল কুরিয়ার সার্ভিস বা ওভারঅল গার্মেন্ট সেক্টরটা কি তাদের সম্পর্কে জানতেছিলাম, যেহেতু আমি তাদের জন্য সফটওয়্যার বানাবো। কিন্তু যখন আমি পার্টিকুলার একটা কোম্পানির জন্য বানাবো, তাদের কিন্তু পলিসি, ফ্লো সব কিছুই আলাদা। সো আমি যখন তাদেরটা বুঝবো, তাদের রিকোয়ারমেন্টগুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে থাকবো, তখন আস্তে আস্তে আমার এই ফাংশনগুলা ক্লিয়ার হবে, ফাংশনের ডেফিনেশনগুলো ক্লিয়ার হবে। যে ধরো আমি যে বলবো ইউজার অথেন্টিকেশন এক্স্যাক্টলি কি ফরম্যাটে হবে, এটাকে আমার টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে করতে হবে, নাকি আমার শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই হবে, নাকি হচ্ছে আমার একটা কোনো সিক্রেট কি এর মাধ্যমে হবে, নাকি কোনো ধরনের আমার আলাদা কোনো সিকিউরিটি মেজারমেন্ট দিয়ে হবে, বা কিসের মাধ্যমে হবে। ঠিক আছে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কখন হবে? যখন আমার ফুল রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসটা শেষ হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে আমাদের দেশে কি হয় নর্মালি, আমরা যখন কোনো অনলাইন ট্রানজ্যাকশন করি আমাদের কি লাগে, একটা ওটিপি আসে মোবাইলে, হ্যাঁ। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোথাও কিন্তু ক্রেডিট কার্ড এই ধরনের ওটিপি নাই। তো তখন একটা সমস্যা হয়। যেমন আমি বলি, আমি একটা ওই ফেসবুকের একটা থেকে কোনো একটা মনে হয় সম্ভবত জিনিস কিনছিল, মানে ওখানে একটা অর্ডার দিয়েছিলাম ফেসবুকে একটা, তারপরে হচ্ছে যে মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েডের অ্যাপ নেওয়ার জন্য ওই গুগল ডেভেলপার এন্ড থেকে যখন কিনতে হয়, অ্যাকাউন্ট করতে হয় সাবস্ক্রিপশন, তখন যখন নিছি অটোমেটিক ক্রেডিট কার্ড থেকে কাটছে। এবং ফেসবুকে যেটা হয়েছে, আমার একটা ভুলের কারণে আমি খেয়াল করি নাই, প্রতি ঘন্টায় আমার থেকে $1 করে কেটে নিচ্ছিল, প্রতি ঘন্টায় আমার থেকে $1 অটোমেটিক কেটে নিচ্ছে ক্রেডিট কার্ড থেকে। তো পরে এটাকে আবার বন্ধ করতে হয়েছে। তো এটা হচ্ছে পলিসি, ওদের পলিসি। এবং আমাকে হয়তো পলিসি দিছে, আইদার আমি পলিসিটা বুঝি নাই, অথবা হচ্ছে ভালো মতো পড়ি নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। এবং তাও ভালো আমার অল্প টাকার উপর দিয়ে চলে গেছে, বাট ইট ইটসেলফ এ প্রসেস। ঠিক আছে, এক একজনের জন্য এক এক রকম। আচ্ছা, তো যেমন এই যে এখানে বলা হয়েছে যে যে একটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের শুরুতে, ইট মে নট বি ডিটারমাইন্ড whether a given functionality will be implemented in the system or the system will use other external software। যে ধরো বললো যে আমরা কি করব এখান থেকে, ধরো হচ্ছে আমরা বললাম যে আমরা এখানে পেমেন্ট হবে বিকাশে। ঠিক আছে, ফাইন, বিকাশে হবে। এখন তাহলে এখন দুইটা পদ্ধতি চলে আসে। একটা হইতে পারে যে ধরো আমি যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন যে পেমেন্ট গেটওয়ে যারা দেয়, ওদের কারো কাছ থেকে বিকাশের গেটওয়েটা নিয়ে আমি ইমপ্লিমেন্ট করব, সেটা হবে আমার আদার এক্সটার্নাল সফটওয়্যার। অথবা আমি নিজেই একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে আমার, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা আসলে কীভাবে ভেরিফাই হবে, কীভাবে সেটা আমার দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এই জিনিসটা আমি নিজে ইমপ্লিমেন্ট করব। এটা কিন্তু শুরুতে বলে দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, ইনফ্যাক্ট ধরো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং শেষেও আসলে পুরোপুরি অনেকে বলতে পারে না। মানে তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আমি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি কি সম্ভব হয় আর কি হয় না, কোথায় আসলে বা সিস্টেম বাউন্ডারি তৈরি করতে গেলে কি চ্যালেঞ্জ থাকে বা কীভাবে প্রবলেম হয় সেগুলো। আচ্ছা, সো লাস্ট কথা যেটা আসে, হোয়েন ডিফাইনিং দ্য সিস্টেম বাউন্ডারি কনসিডার হোয়াট ইন্টারফেসেস দ্য ক্রিয়েটেড সিস্টেম উইল কমিউনিকেট উইথ ইটস এনভায়রনমেন্ট। সো আমি যখন সিস্টেম বাউন্ডারি দিব, আমাকে অবশ্যই কী কী ইন্টারফেস হবে যার মাধ্যমে এটা এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন করবে সেটা আমাকে ঠিক করতে হবে। এখন দেখো আমার যেখানে এই যে এই সার্ভিস বাউন্ডারির সাথে যে জিনিসগুলো ছিল সবই কিন্তু ছিল বিভিন্ন ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেস কেন লাগবে? কারণ আমরা ইন্টারফেস গল্পে আসতেছি পরবর্তীতেই, যে ইন্টারফেস খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমরা যে
ধরো তোমরা যখন এই যে আর্কিটেকচার বা ডিজাইন করবা তখন আসলে এগুলা গুরুত্ব বুঝতে পারবা যে আমরা নর্মালি যেই ফাংশন বেসড যেই কোডিং করি বা ফাংশনালিটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং করি এটা আসলে কতটা বাজে, হ্যাঁ, বা এটা আসলে চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো কোথায়, এটা কতটুকু আমার হচ্ছে প্রবলেমেটিক, এটা খুবই কেন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড বা এই ধরনের কনসেপ্টগুলো আসছে এগুলো আমরা গ্র্যাজুয়ালি বুঝবো এবং এগুলোই কিন্তু আমার এখানে আসলে ইন্টারপ্রেট হচ্ছে কথায়। দেখো এবার হচ্ছে টাইপস অফ অ্যাসপেক্ট উইদিন সিস্টেম কনটেক্সট। সিস্টেম কনটেক্সটের ভিতরে অ্যাসপেক্টগুলো যেগুলো বলছিলাম, যেমন দেখো এই যে আমার কোর সিস্টেমটা রয়েছে ভিতরে, হ্যাঁ, এটা হচ্ছে আমার সিস্টেম কনটেক্সটটা। একটা বিজনেস প্রসেস ইনপুট দিচ্ছে, আউটপুট প্রসেসগুলো ইনপুট দিচ্ছে, আমার হার্ডওয়্যার সিস্টেমে হার্ডওয়্যার সিস্টেম থাকতে পারে, অ্যাডিশনাল সফটওয়্যার থাকতে পারে যেটা বলছিলাম, বা এক্সটার্নাল সফটওয়্যার সিস্টেম থাকতে পারে, হ্যাঁ, হিউম্যান রিসোর্স বা পিপল থাকতে পারে যারা সিস্টেমের সাথে আমার ইন্টারাক্ট করবে। তো এগুলোই কি আমার সিস্টেম কনটেক্সটের অ্যাসপেক্ট বিভিন্ন, ঠিক আছে, বা ডকুমেন্ট যেটা আছে আমরা তো আগেই বলছি। তো এগুলো হচ্ছে কি আমার সিস্টেম কনটেক্সটের বিভিন্ন অ্যাসপেক্ট। এবার একটা জিনিস আসি, সোর্স অ্যান্ড সিঙ্ক সিস্টেম বাউন্ডারির সাথে, যেহেতু আমরা এই অ্যাসপেক্ট দেখলাম এবার অ্যাসপেক্ট রিলেটেড কথাবার্তা চলে আসি। এই যে দিজ আর ইন্টারফেসেস, বিভিন্ন ইন্টারফেস থাকবে। সোর্স অ্যান্ড সিঙ্কস, দেখো কনসিডার হু অর হোয়াট উইল প্রোভাইড ইনফরমেশন টু দ্য সিস্টেম অ্যান্ড হু অর হোয়াট উইল রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম। তার মানে আমাকে আসলে যখন এই সিস্টেম বললো আমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে কোথা থেকে বা কি থেকে আমার ডাটা বা ইনফরমেশন আসবে, কে এটা রিসিভ করবে, ঠিক আছে। সোর্স প্রোভাইড ইনপুটস অফ দ্য সিস্টেম, সিঙ্কস রিসিভ আউটপুট ফর দ্য সিস্টেম অফ দ্য সিস্টেম। সোর্স থেকে ইনফরমেশন আসবে, সিঙ্ক সেটা রিসিভ করবে। সো নর্মালি এই ধরনের সাপ্লাই রিসিপিয়েন্টকে আমরা কীভাবে বলি, এটা স্টেক হোল্ডার বা গ্রুপ অফ স্টেক হোল্ডার হবে অথবা কিছু এক্সিস্টিং সিস্টেম হবে। তার মানে এই যে ফ্রম আর যে টু, এটা কি হইতে পারে, আইদার একটা স্টেক হোল্ডার হবে অথবা গ্রুপ অফ স্টেক হোল্ডার হবে, অর একটা এক্সিস্টিং সিস্টেম হবে। সেটা আমার টেকনিক্যালও হতে পারে, নন টেকনিক্যাল সিস্টেমও হতে পারে। টেকনিক্যাল সিস্টেম বলতে যেমন সফটওয়্যার বা হার্ডওয়্যার সিস্টেম হতে পারে, নন টেকনিক্যাল সিস্টেম যেমন ধরো যে যে সাপ্লাই যে ডেলিভারি যে দিবে কুরিয়ার সার্ভিস থেকে সেই লোকটাও হতে পারে, সে যে নিয়ে প্যাকেটগুলোকে সাজাবে, কনভয় বেল্ট দিয়ে লেবেলিং হয়ে আসতেছে, বক্সগুলো আমি সাজাচ্ছি, সেটাও হতে পারে। বুঝতে পারছি স্যার? সোর্স অ্যান্ড সিঙ্ক, এইটুক কি স্যার ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইন্টারফেস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস লেকচার, যে আমাকে আসলে এই ইন্টারফেসগুলোকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে সোর্স আর সিঙ্ক যে ইন্টারাকশন বা কমিউনিকেশনটা করে, কার মাধ্যমে করে, এটা করে সিস্টেম ইন্টারফেসের মধ্যে দিয়ে, ঠিক আছে, ইন্টারফেসের মধ্যে দিয়ে। তার মানে আমাকে ইন্টারফেস, তোমরা ধরো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট পড়ছো, অবশ্যই ইন্টারফেস মানে জানো, তাই না? বলো তো ইন্টারফেস কি জিনিস? একটা ইন্টারফেসে সবগুলো ইউজ করতে অনেকগুলো মেথড, যাতে ওগুলো ইমপ্লিমেন্টেশন আলাদা আলাদা। একটা অ্যাডিশনাল একসাথে সাথে আর কেউ ইন্টারফেস? আচ্ছা, আর একটা ইন্টারফেস হচ্ছে একটা প্রোটোটাইপের মধ্যে যেটা অন্য মেসেজ গুলো ইউজ করতে পারবে বা কাজ করতে পারবে, যেটা অন্যরা ইউজ করে কানেক্টেড করতে পারবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে এক্সাম্পল দেই, দেখো বোঝার চেষ্টা করো জিনিসটা। ইন্টারফেস কি হচ্ছে? ইন্টারফেস হচ্ছে ঠিক একটা, ধরো
ফর এক্সাম্পল তুমি একটা অনেক বড় একটা রুমে আসো, হ্যাঁ, রুমের থেকে অনেকগুলো দরজা আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো তুমি একটা হোটেলের রুমে আসো, হ্যাঁ, তো তোমার রুম থেকে বের হওয়ার জন্য অনেকগুলো দরজা। একটা দরজা তোমার গেছে হচ্ছে পার্টি হাউসের দিকে, একটা দরজা গেছে হচ্ছে কনফারেন্স রুমে, একটা দরজা গেছে খাওয়ার এখানে, একটা দরজা দিয়ে তুমি বের হতে হচ্ছে যে তোমার সুইমিং পুলে, একটা দরজা তোমার চলে গেছে স্পা সেন্টারে, একটা দরজা তোমার গেছে রুমে, হ্যাঁ রুমে, একটা দরজা হয়তো তোমার গেছে হচ্ছে ধরো ওই যে বারবিকিউ পার্টি যেখানে হয় সেখানে। তো এরকম অনেকগুলো জায়গায় তোমার, বা একটা দরজা তোমার চলে গেছে জিমের দিকে। তো অনেকগুলো দরজা আছে একটা হোটেলের যে মাঝখানে বড় রুম, তুমি রুমে এখানে বসে আছো। তো তুমি একটা ব্যক্তি, তুমি যখন ধরো সুইমিং পুলে যাবা, তোমার কি সুইমিং পুলের মতো কস্টিউম পরতে হবে, সুইমিং পুলের জন্য সেট আপ নিতে হবে। সেম তুমি যখন আবার আরেক দরজা দিয়ে বের হবা, কি হচ্ছে, তুমি হচ্ছে ধরো কনফারেন্সের জন্য মিটিং অ্যাটেন্ড করবা, তখন তুমি সেভাবে করে সাজতেছো বা সেভাবে প্রিপারেশন নিচ্ছ। অথবা ধরো তুমি কোনো আহ, ওই ধরো তুমি হচ্ছে লাইব্রেরিতে যাবা, সেখানে বই পড়বা নিরিবিলিতে, সেটার মতো করে তুমি প্রিপারেশন নিচ্ছ। তো এই যে জিনিসগুলো দেখো, তুমি এক এক সময় এক এক দরজা দিয়ে বের হচ্ছ, বের হওয়ার সময় কি হচ্ছ, ওইটার উপযোগী করে তুমি নিজেকে সাজাচ্ছ। তুমি কিন্তু একই আছো, তার মানে কি, তোমাকে যদি ধরি তুমি হচ্ছে একটা এলিমেন্ট আমার সফটওয়্যার সিস্টেমের, তুমি যখন আমার সুইমিং পুল নামক ফাংশনের সাথে বা সুইমিং পুল নামক মডিউলের সাথে কানেক্ট হবা, তখন তুমি কিভাবে কানেকশন হবা। সো সুইমিং পুল মডিউলটা একজন লিখছে, তোমার মডিউলটা একজন লিখছে, মাঝখানে একজন ইন্টারফেসটা লিখবে যে তুমি যখন সুইমিং পুলে যাবা তখন তুমি কিভাবে ড্রেস করবা, বা তোমার কি কি অ্যাক্টিভিটিস হবে। তুমি যখন হচ্ছে ধরো এই ডাইনিং লাউঞ্জে যাবা, তখন তোমার কি কি অ্যাক্টিভিটি হবে, বা তোমার ড্রেস কি হবে, বা কি থাকবে না থাকবে, এগুলা সাজানো। তো এই জিনিসগুলো কি, দিজ আর অ্যাকচুয়ালি অল দ্য পার্টস অফ ইয়োর ইন্টারফেসেস। সেমভাবে ধরো যে আমরা কি করি যখন যে গেম, বিশেষ করে এই জিনিসটা আমরা কোথায় পাবো, বিশেষ করে যখন গেম ডিজাইন করবা, হ্যাঁ গেম যখন ডিজাইন করবা তখন দেখবা যে ধরো আমি একটা হয়তো খেলার গেম তৈরি করতেছি, হ্যাঁ, অথবা ধরো ওই যে জিটিএ ভাইস সিটি টাইপের একটা গেম তৈরি করতেছি। তুমি কখনো হচ্ছে মারদাঙ্গা হয়ে যাচ্ছ, কখনো তুমি ব্যাংক লুট করতেছো, কখনো আবার গিয়ে হচ্ছে গাড়ি চালাচ্ছ। তার মানে কি, এক এক সময় এক একটা মডিউল তোমার এখানে লোড হচ্ছে একটা ইন্টারফেসের মধ্যে দিয়ে। তুমি একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছ, একটা ফাংশনালিটি থেকে আরেকটা ফাংশনালিটি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। আমরা যদি নর্মাল কোড লিখতাম যে স্ট্রাকচার প্রোগ্রামিং, সেটা হলে কি হতো, এই ধরনের ইন্টারফেস থাকে না। তখন কি হয়, ধরো তোমার এখন যখন নতুন জিনিস চেঞ্জ অ্যাড করতে হবে, পুরা কোড চেঞ্জ করতে হবে, তাই না? কিন্তু এখন দেখো, ধরো আমার এরকম আমার এখানে আগে হয়তো স্পা সেন্টার ছিল না, নতুন স্পা সেন্টার আসলো। এখন আমি কি করব, তোমার একটা ইন্টারফেস তৈরি করব, স্পা সেন্টারের জন্য কি কি অ্যাট্রিবিউট লাগে সেগুলো আমি দিব, ব্যাস, তোমার সাথে স্পা সেন্টার কানেক্টেড হয়ে গেল। কিন্তু আগে হলে কি করতে হতো, তোমার ওই কোড কপি করতে হতো, কোডে চেঞ্জ করতে হতো, চেঞ্জ করে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে তারপরে তোমার এটার সাথে এই প্যারামিটারগুলোকে বসাইতে হতো। সো বুঝতেছো ইন্টারফেস জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এই ইন্টারফেসের মাধ্যমে কি করে, দেখো কি কি প্রোভাইড হয়। ফাংশনাল টু দ্য এনভায়রনমেন্ট, monitors the environment, influence parameter of the environment, control operation of the environment। এগুলাকে আমরা করতে পারি। কিছু এক্সাম্পল দিছি দেখো, হিউম্যান মেশিন ইন্টারফেস, হার্ডওয়্যার ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা তোমরা খুবই কমনলি ইউজ করো, হ্যাঁ। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনটা, এই যে ধরো তুমি যেটা দেখতেছো তোমার সামনে একটা ওয়েব ফর্ম, তুমি ইনপুট দিচ্ছ, এই যে কি বলছি, সোর্স আর সিঙ্ক, সোর্স আর সিঙ্ক। তুমি একটা ফর্মে ডাটা লিখতেছো, ইনপুট দিচ্ছ, ইউ আর দ্য সোর্স, তুমি ডাটা ইনপুট দিচ্ছ কোথা দিয়ে, একটা ইন্টারফেসের মধ্যে দিয়ে, যে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে তোমার সামনে একটা ফর্ম আসছে, ওয়েব ফর্ম আসছে, লিখতেছো, সে ভিতরে কিছু কাজ করে দিচ্ছে। সো এই যে ওয়েব ফর্মটা দেখানো, কিভাবে দেখাবে, ঠিক আছে,
এইটা একজনের কাজ করছে যে একটা ওয়েব ফর্ম কীভাবে দেখাইতে হবে, কি ডাটা দেখাবে দিয়ে দিছে। যখন আমি রেজিস্ট্রেশন ফর্ম করব তখন একটা জিনিস দিব, যখন ধরো আমি লগ ইন করবো তখন আরেকটা ফর্ম দেখাবে, যখন ধরো আমি আমার প্রোফাইল দেখবো তখন আরেকটা ফর্ম দেখাবে। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সেম আছে। সে কি করে, ডাটাগুলোকে ইউজার ইন্টারফেসে কীভাবে সাজাবে সেটা সে দেখা দিচ্ছে। তার মানে ডাটা আসতেছে এক জায়গা থেকে, সোর্স থেকে, তুমি এখানে তখন কি সিঙ্ক হচ্ছ, যে তুমি দেখবা, দেখার জন্য তোমার একটা ইন্টারফেস দিয়ে ডাটাগুলো যাচ্ছে। বা আরও একটা কমন জিনিস ইউজ করি, সেটা কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যেটাকে আমরা এপিআই বলি। কি হয় যখন আমার যে একটার সাথে একটা প্রোগ্রামের সাথে একটা প্রোগ্রাম কানেক্ট হতে যায়, যেমন ধরো ফর এক্সাম্পল কি আছে, ধরো তুমি একটা, তোমরা তো ডাটাবেস কোর্স এখন করতেছো তাই না নাকি? হ্যাঁ, তোমাদের হয়তো মাইএসকিউএল দিয়ে দেখাচ্ছে তাই না? ঠিক আছে, ধরো তোমরা হচ্ছে এখন মাইএসকিউএল না, তোমরা হচ্ছে হয়তো ওরাকল ডাটাবেস সিস্টেমে, তোমার সিস্টেমটা ওরাকল ডাটাবেস তৈরি এখন অনেক দিন ধরে চলতেছে। তোমাদের এখন নতুন বললো কি, নতুন কোম্পানি থেকে মোবাইল অ্যাপ বানাইতে হবে। ফাইন, মোবাইল অ্যাপ বানাইলো। এখন মোবাইল অ্যাপ দিয়ে কীভাবে কানেক্টেড হবে, এই ওরাকল মোবাইল অ্যাপ তো ওরাকল ডাটাবেস সাথে কানেক্ট হবে না। তাহলে উপায় কি, ওরাকল ডাটার সাথে ডাটা নিয়ে আসার জন্য আমাকে একটা মাঝখানে এপিআই লিখতে হয়। তার মানে কি, ওরাকলের ডাটাটাকে এমন ফরম্যাট করব যেন হচ্ছে এমনভাবে মোড়ক লাগাবো বা এটাকে এক্সট্র্যাক্ট করব যেন এটা মোবাইল অ্যাপ দেখে বুঝতে পারে। আবার মোবাইল অ্যাপ থেকে যখন কোনো ডাটা আমি স্টোর করব তখন কি হবে, এটাকে এমনভাবে মোড়ক লাগাবো যেন এটা ওরাকল চিনতে পারে, ওরাকল ডাটাবেস চিনতে পারে। বুঝতে পারতেছো? হইতে পারে, অনেকটা ড্রাইভার ইউজের মতো হতে পারে। মানে তোমার হচ্ছে কি জিনিসটা, তুমি তোমাকে বুঝো, তোমার জিনিস একটাই, যখন আমি যেভাবে যাব সেই অনুযায়ী আমাকে মোড়ক দিতে হবে। তার মানে তাইলে কি হবে দেখো, যে ধরো ওরাকল ডাটা স্টোর নিয়ে কাজ করছে, তোমার কিন্তু আর তোমার তার জায়গায় হাত দিতে হচ্ছে না, যে তোমার কিন্তু কোয়েরি লিখতে হচ্ছে না। এখন তুমি যখন মোবাইল অ্যাপটা বানাচ্ছ তোমাকে নতুন করে কোয়েরি লিখতে হচ্ছে না, তুমি শুধু কি দিচ্ছ, ডাটা স্টোর করো, স্টোর ডাটা নামক একটা ফাংশানে কল করছো। তোমার মোবাইল অ্যাপ এটা হচ্ছে ধরো অন্য অ্যান্ড্রয়েডের জন্য জাভাতে লেখা, আর ওটা হচ্ছে ধরো এই ওরাকলে লেখা অথবা ধরো আইবিএম এ লেখা, ডাজন্ট ম্যাটার। সো তুমি যে এই এপিআইয়ের যে অংশটা, যে ইন্টারফেস, সেখানে কি আছে, স্টোর ডাটা নামক একটা ফাংশন আছে। সে কি করছে, সে হচ্ছে জানে যে স্টোর ডাটা এখন দেখবে কোথায়, যে আমার স্টোর করতে হবে কোথায়, ওরাকলে। তাহলে সে দেখছে ওরাকলের জন্য প্রোটোকল কি, ওরাকল কি ফর্মের ডাটা চিনে, ডাটা ট্রান্সফার টু ওরাকল, ওই ফাংশনকে কল করছে। এখন ডাটাগুলো কোয়ারি, ওইভাবে একটা কোয়ারি তৈরি হয়ে ওরাকলের কাছে পাঠিয়ে দিছে। সো এই যে, তাহলে দেখো তিনটা আলাদা আলাদা জায়গার, তিনজন তিন জায়গার কাজ করতেছে, কেউ কারোর সাথে কেউ কারো কাজ জানার দরকার নাই, বোঝারও দরকার নাই। বুঝতে পারছো না? সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আধুনিক যে ধরো আমাদের প্রোগ্রামিং স্ট্রাকচার বা এগুলার কাজ। আমি রিকোয়ারমেন্ট থেকে অনেক দূরে সরে যাচ্ছি ইন্টারফেস নিয়ে কথা বলতে গিয়ে, কারণ ইন্টারফেস জিনিসটা ক্লিয়ার হওয়া ভালো। কারণ তোমরা যখন সিস্টেম কনটেক্সট তৈরি করবা, বাউন্ডারি তৈরি করবা, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এগুলা কনসিডার করা এবং এগুলাকে অ্যাকোমোডেট করা। এগুলাকে তোমার অ্যাকোমোডেট করতে হবে। বুঝতে পারছি স্যার? এইটুকু কি ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমি নেক্সট পোর্শনে যাই, গ্রে জোন। ঠিক আছে, তো ওই যে আমি বলতেছিলাম দেখো সিস্টেম বাউন্ডারির সাথে কিছু আমার, এই যে দেখো কিছু শেডেড জোন থাকে, যেগুলো হচ্ছে কি আসলে আমার গ্রে জোন বলতেছি। যে কারণে আমার ধরো এই যে অ্যাডিশনাল কিছু কথাবার্তা যেগুলো আমার ইনিশিয়াল স্টেজে ক্লিয়ার হয় না, হ্যাঁ, যে ইনিশিয়ালি আমার এটা কি হবে, কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না। তো সেগুলো আসলে কি আমার গ্রে জোন হিসাবে হয়। যেমন ধরো গ্রে জোনের প্রাথমিক পর্যায়ে কি আছে, একটা ইনিশিয়াল গ্রে জোন, সেটাকে আমরা কি বলতে পারো, পেমেন্ট প্রসেসিং হবে। এখন পেমেন্ট প্রসেসিংটা কিভাবে হবে এটা তো আমি জানি না,
সো এটা আমার ইনিশিয়াল গ্রে জোন। এরপর আমাকে বললো পে বাই ক্রেডিট কার্ড অথবা পে বাই মোবাইল ব্যাংকিং হবে, সেটা আমার আরও এক ধাপ গ্রে জোন হচ্ছে, সেকেন্ড স্টেপ। দেখো একটা গ্রে জোন এখানে এরকম মার্ক করা, আরেকটা আছে যে আরেকটা ছোটো ছোটো ডট দেওয়া খালি, ওইটা আরেকটা গ্রে জোন, ঠিক আছে। সো এই যখন গ্রে জোনগুলো অ্যাড হয় তখন আমার সিস্টেম কি হয় দেখো, কোর জায়গা থেকে শিফট হয়ে যাচ্ছে, মেইন জায়গা থেকে শিফট হচ্ছে, সিস্টেম বাউন্ডারিটা আর একটু বড় হচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে আমার কি হয়, এই জিনিসটাকে শিফটিং করা লাগে গ্রে জোনটাকে, বা আমার সিস্টেমটাকে রিস্ট্রাকচার বা রিডিজাইন করা লাগে। দেখো কেন আমাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা দরকার, আমি যখন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হব, তখন না আমি এখন যদি ধরো সিস্টেম কোড টোড সব লিখে ফেললাম, ডিজাইন করে ফেললাম, তখন আমি জানলাম যে এই ধরনের জিনিস আছে, তখন আমার কি হয় সেটা অ্যাডপ্ট করতে কষ্ট হয়। এখন কি হবে, আমি এই মাঝখানটা ইন্টারফেস বসাই দিব গ্রে জোনের সাথে, বাবা তুমি যেই আসো ইন্টারফেস হয়ে আসো। স্যার আপনি তো যেটা বলছেন তাহলে তো আমার এই গ্রে জোনকে কনসিডার করার দরকার নাই, সবই তো আমার স্যার ওখানে ওভাবে করে ইন্টারফেস দিয়ে দিলেই হয়। স্যার হয়, কিন্তু আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমার যত বেশি ইন্টারফেস হবে তত আমার কল গ্রাফ বাড়বে। কল গ্রাফ বুঝি না স্যার, বুঝার কথা না। কল গ্রাফ হলো যে আমার একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কলিং বাড়বে, বেশি বেশি ফাংশন হবে, যত বেশি ফাংশন হবে তত বেশি আমার কি হবে, সিস্টেমের কমপ্লেক্সিটি বাড়বে। আমরা অ্যালগোরিদমে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা শিখছি না, অ্যালগোরিদমে কমপ্লেক্সিটি বের করা শিখছি। সো আমরা যত এরকম গ্রাফ আমার ফাংশন বেশি হবে, যেমন ধরো একটা কাজের জন্য আমার এরকম 5টা 6টা 8টা 10টা ফাংশন কল করা লাগতেছে, হ্যাঁ, পরপর। তার মানে কি আমার সিস্টেমটা ওই 8-10 স্টেপের পরে গিয়ে আমি আউটপুট পাচ্ছি। তো ধরো যে হচ্ছে এই ফাংশন থেকে ওই ফাংশন থেকে ওই ফাংশনে যাচ্ছে, এতে করে কি হচ্ছে, আমার কিছু ফাংশনের বাইন্ডিং আছে, ওই বাইন্ডিংয়ের জন্য এক্সট্রা সময় যাচ্ছে। একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন যখন কল করছে প্যারামিটার পাসিং হচ্ছে, প্যারামিটার পাসিংয়ের জন্য অ্যাডিশনাল মেমোরি লাগতেছে। সো অনেক অনেক দিকে থেকেই কমপ্লেক্সিটি বাড়তেছে। সো আমি হচ্ছে আমার সফটওয়্যার সহজ করার জন্য এরকম প্লাগ অ্যান্ড প্লে দিচ্ছি। যেই প্রবলেমটা তোমরা কোথায় পাবা, যেটা হচ্ছে ধরো তোমাদের বিভিন্ন সিএমএস যেমন ধরো ওয়ার্ড প্রেস বা এগুলোতে কী হয়, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে, যে কোনো জিনিসকে অ্যাড করা যায়, প্লাগ ইন দেওয়া যায়, এটা করা যায় সেটা করা যায়। এতে করে কি হয়, মেইন সিস্টেম যে কোর সিস্টেমটা কিন্তু আমার দুর্বল হয়ে যায়, কোর ফাংশনালিটিগুলো দুর্বল হয়ে যায়, বুঝতেছি। তো কোর ফাংশনালিটি যদি দুর্বল না হয়, এই জন্য আমার হচ্ছে কি করতে হয়, এই গ্রে জোনটা ফিক্স করে আমাকে আগেই সিস্টেমটাকে একটু শিফট করে ওভাবে রিস্ট্রাকচার করতে হয়। দেয়ারফোর আমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা এত বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি আগেই বুঝতে পারতাম যে আমার এখানে এই ধরনের পেমেন্ট প্রসেসিং হবে বা এই আদার্স অ্যাক্টিভিটি হবে, তখন আমি সিস্টেম বাউন্ডারিটা ওই গ্রে জোন নিয়েই তৈরি করতাম। তাহলে আমার কি হতো, বা সিস্টেমটা যখন আমি ডিজাইন করব তখন আমি বুঝবো যে আমার কোর অংশে এই ফাংশনালিটিগুলো থাকবে, তাহলে আমি সেইভাবে সিস্টেমটাকে ডিজাইন করতে পারবো। স্যার বুঝতে পারতেছি কেন হচ্ছে এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা এই স্টেপে এত বেশি গুরুত্বপূর্ণ এবং এর কাজগুলো। ওকে, এবার আসি চয়েস অফ সিস্টেম বাউন্ডারি। সেম জিনিস, একই গল্প এখানেও বলতেছি, ওই সেমভাবে। একটা হচ্ছে ওই যত দূরত্ব যায়, মানে সিস্টেম থেকে আসলে ওই, এটা হচ্ছে অনেকটা গ্যালাক্সি সিস্টেমের মতো আর কি। কোর যে ইনফরমেশন সিস্টেম আছে, একটা যে অটোমেশনের অবস্থা, ডিরেক্ট সিস্টেম ইউজার বা সিস্টেম ডিজাইনারের সাথে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে টেকনিক্যাল সিস্টেম বাউন্ডারি। দেন আসবে এটার যে এক্সিকিউটিভ থাকবে বা যারা ডিরেক্ট ইউজার থাকবে, মানে সরি ইনডিরেক্ট ইউজার থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, তারা আসবে, এটা হচ্ছে অর্গানাইজেশনাল বাউন্ডারি। দেন আসবে হচ্ছে আদার শেয়ার হোল্ডার বা এরা ক্লায়েন্ট, গভর্নমেন্ট বা এক্সটার্নাল শেয়ার হোল্ডার, যারা হচ্ছে এই অর্গানাইজেশনাল বাউন্ডারির বাইরে, হ্যাঁ, তারা হবে কি টোটাল সিস্টেম বাউন্ডারি। তো এই সিস্টেম বাউন্ডারিটা আসলে করব আমরা কেন, যে কারা বা কতটুকু আমার কে কী অংশের সাথে আমার কানেক্ট হবে সিস্টেমের সাথে,
এই যে ধরো এইটা আবার আমাদের কোথাকার সাথে কানেক্টেড করা, শেয়ার হোল্ডার, সরি স্টেক হোল্ডারের সাথে। স্টেক হোল্ডারদের যখন আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেক হোল্ডাররা কে কীরকম ইম্প্যাক্ট আছে, আমরা কি বলছিলাম, যেই কানেক্টেড সেই আমার স্টেক হোল্ডার। তো এখন আমরা যখন স্টেক হোল্ডারদের ক্লাসিফাইং করব, কে কোন লেভেলের, কার কতটুকু রোল হবে, কিভাবে ইন্টারাকশান করবে, তখন আমার এই বাউন্ডারিগুলো দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেক হোল্ডারদের বাউন্ডারি বলি বা যাই বলি, বুঝতে পারছি? তো এবার আসি আমরা হচ্ছে কনটেক্সট বাউন্ডারি। সো কনটেক্সট বাউন্ডারি তো আমরা এতক্ষণে অলরেডি কিছুটা বুঝে ফেলছি না, যে কনটেক্সট বাউন্ডারিটা কী হবে, আমার পুরা এনভায়রনমেন্ট থেকে আমি যে দিব কোন অংশটা আমার আসলে কার্যকর বা কোনটা আমার ওভারঅল সিস্টেমের সাথে কাজ করবে, সেটাই কি আমার কনটেক্সট বাউন্ডারি। ঠিক আছে, এটা আসলে আমার শুরুতে কখনোই ডিফাইন করা যায় না, কারণ এটা যদিও আমার ধরো ওই উপর থেকে দেখলে আগে ওইটা দেখা যায়, তাই না? উপর থেকে দেখলে আগে ওইটাকে দেখা যায়, বড় জিনিসটাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে ডিফাইন হয় পরে কনটেক্সটটা, যে আসলে আমার ওভারঅল কি আমার সিস্টেমের সাথে আর কারা কারা কীভাবে কানেক্টেড হবে, কি জিনিস, সেগুলাকে আমার ডিফাইন করা। ওই এক্সাম্পল থেকে তো বুঝতে পারছি, সেগুলাকে ডিফাইন করা। ঠিক আছে, সো এই একই গল্প, সেমভাবে সিস্টেম কনটেক্সট, তারপরে হচ্ছে গ্রে জোনটা ডিফাইন করা, দেন হচ্ছে ওভারঅল বাউন্ডারি দেওয়া, এক্সটেন্ডেড কনটেক্সট বাউন্ডারি দেওয়া, দেন হচ্ছে ইরিলিভেন্ট এনভায়রনমেন্টগুলো দেওয়া, তারপরে হচ্ছে এই যে অ্যাশ কালারের যে অংশগুলো আছে, এই পুরাটা হচ্ছে কি আমার আসলে এনভায়রনমেন্ট, হালকা অ্যাশ কালার, এগুলো হচ্ছে কি গ্রে জোন। তারপরে সিস্টেমের কনটেক্সট, সেই সিস্টেম কনটেক্সটের বাইরে থাকবে কি আমার গ্রে জোন, সেই গ্রে জোনের বাইরে আমার কি থাকবে, যে ইরিলিভেন্ট, যেটাকে আমি কনটেক্সট বাউন্ডারি বলতেছি। ঠিক আছে, কনটেক্সট বাউন্ডারি বলতেছি। তারপরে কি আমার থাকবে ওভারঅল এনভায়রনমেন্ট। ঠিক আছে, বারবার এই জিনিসটা দিচ্ছি কারণ বারবার একটা করে টার্ম বলতেছি, সেই টার্মের সাথে তোমাদের যাতে বুঝতে পারো যে গ্রে জোনটা, একটু আগে বললাম গ্রে জোনটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করে, এই জিনিসগুলো বোঝানোর জন্য এই একই এক্সাম্পলটা দিচ্ছি। এবার আসি স্টেক হোল্ডারের বাউন্ডারি নিয়ে। দেখো, এটাকে অনেকটা অনিয়ন ডায়াগ্রাম বলে। ঠিক আছে, ওই পেঁয়াজ কাটলে যেরকম কি হয়, লেয়ার বের হয় না, এরকম ইউজারের লেয়ার হবে আর কি। একদম যে কোর প্রোডাক্টের সাথে যারা ডিরেক্ট ইউজার থাকবে বা সাপোর্টিং স্টাফ বা সিস্টেম অ্যাডমিন, তারা থাকবে একদম কোর লেয়ারে। ঠিক আছে, একদম কোর লেয়ারে। এর বাইরে থাকবে কারা, যারা হচ্ছে ধরো এটার সাথে সরাসরি ইউজ না করলেও এটার রিপোর্ট বা এটার থেকে বেনিফিশিয়াল হচ্ছে তারা। সেটা কারা, ইউজার ম্যানেজমেন্টে যা থাকতে পারে, পারচেসিং হতে পারে, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, সেলস টিম হতে পারে, লিগাল হতে পারে। আমরা আসলে মোর কথা বলছি এন্টারপ্রাইজ লেভেল বিজনেস নিয়ে। হ্যাঁ, সো এন্টারপ্রাইজ বিজনেস যখন বলবো তখন আসলে এই টার্মগুলা গ্র্যাজুয়ালি তোমাদের আস্তে আস্তে একটু অভ্যস্ত হতে হবে, যে সেলসের কাজ কি বা পারচেস বলতে কি বোঝায়, মার্কেটিং কি, এই জিনিস, সাপ্লায়ার কারা। হ্যাঁ, এইগুলা একটু আস্তে আস্তে তোমাদের বুঝতে হবে। এগুলো ধরো যদিও বিজনেস টার্মস, কিন্তু এগুলা তোমাদের বুঝতে হবে, কারণ হচ্ছে নাহলে তোমরা এই ডোমেইন বুঝতে পারবা না। ঠিক আছে, এবং এর বাইরে কারা থাকবে, যে পাবলিক, ডেভেলপার, রেগুলেটর, ফিনান্সিয়াল বেনিফিশিয়ারিজ, ক্লায়েন্ট, সাপ্লায়ার, মিডিয়া, এরা থাকবে একদম বাইরের লেয়ারে। ঠিক আছে, একদম বাইরের লেয়ারে থাকবে এরা। যত আমি ভিতরে যাব তত হচ্ছে কি আমার এই বাউন্ডারি থেকে যত ঘুরতে ঘুরতে ভিতরে যাব, তত আমার কি হবে, একদম কোর প্রোডাক্টের সাথে যারা সরাসরি কমিউনিকেট করবে। আচ্ছা, এই জিনিসটা কেন বলতেছি স্যার? বলতেছি এই কারণে যে আমি যখন সিস্টেম তৈরি করব বা সিস্টেমের সিকিউরিটি বলি বা ফিচার তৈরি করব, তখন আসলে আমার এই লাগবে রোল বেসড অ্যাক্সেস। যখন তৈরি করব তখন আমার আসলে এই জিনিসটাকে চিন্তা করতে হবে। কেন? কারণ আমার যখন ওই যে সিস্টেমে একজন
দেখবে, সিস্টেম দেখতে পারবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিছিলাম, তোমাদেরকেও বলি। ধরো একটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন কাস্টমার সার্ভিসে কল করে কমপ্লেন করি না, তো এরকম একটা সফটওয়্যার চালাচ্ছে এরকম ধরো ফর এক্সাম্পল এই ধরো হচ্ছে ওয়ালটন কোম্পানি, হ্যাঁ, যেটা আমি নিজে তৈরি করছিলাম, এটার জন্য বলতেছি। ধরো ওয়ালটন কোম্পানি এই ধরনের একটা সিস্টেম ইউজ করে। তো তুমি ওয়ালটনের কোনো প্রোডাক্ট কিনছো, এখন ধরো কোনো কমপ্লেন আছে বা কোনো কোয়ারি থাকলে তুমি ওদের কাছে ফোন দিয়ে কথা বলো। সো ওরা যখন ধরো তুমি ওয়ালটন থেকে প্রোডাক্ট কিনতে পারো, অনলাইন প্রোডাক্ট দেখতে পাও, ডিটেলস দেখতে পাও, রাইট? সেমভাবে এখন ধরো যখন তুমি কল করবা, যে কাস্টমার সার্ভিস যে এজেন্ট আছে সেও নিশ্চয়ই তোমার এই দেখতে পাবে, যে যেহেতু তুমি ফোন করছো যে কাস্টমার, তার মানে তুমি কি কি প্রোডাক্ট কিনছো সে দেখতে পাবে, তাই না? ওটার অ্যাক্সেস তার কাছে জি আছে। স্যার। হ্যাঁ, এখন সেও ধরো প্রোডাক্টের ডিটেলস দেখতে দেখতে পারে, যে তুমি কি প্রোডাক্ট কিনছো, এটা কি স্পেসিফিকেশন ছিল। হ্যাঁ, আবার তুমিও ধরো ওই মেইন যে ওয়েব পেজ আছে সেখান থেকে প্রোডাক্ট ডিটেলস পেজ দেখতে পাও, যে এই প্রোডাক্টের স্পেসিফিকেশান কি কি আছে না আছে। এখন এই দুইটার জন্য কি আমি একটাই সিস্টেম মানে একটাই পেজ রাখবো, নাকি মাল্টিপল পেজ বা ফাংশন তৈরি করব, যে যে একজন যে কোর সিস্টেম এজেন্ট থেকে যে ডাটা দেখবে, আরেকজনকে তুমি উইদাউট লগ ইন বা উইদাউট এনি রেজিস্ট্রেশন তুমি দেখতে পাও যে প্রোডাক্ট ডিটেলস, সেটা কি সেম পেজ হবে না ডিফারেন্ট হবে? প্রবলেমটা কি বুঝতে পারছো? হ্যালো? স্যার কোর টিম কি স্যার মানে কোম্পানির লোক? কোম্পানির লোক বলতে এমপ্লয়ি, ডেফিনেটলি কোম্পানির লোক। আচ্ছা, ওর জন্য আলাদা হবে না কয়টা স্টক বাকি আছে বা কি আছে ওটা দেখে? সে তো আসলে কয়টা স্টক আছে এগুলো দেখবে না, সে দেখবে যে প্রোডাক্টের স্পেসিফিকেশন কি, তুমি কি কিনছিলা, কবে কিনছো, ইত্যাদি ডাটা। সেখান থেকে হয়তো প্রোডাক্টের ডিটেলসটা দেখবে। ধরো তুমি দেখছে যে তুমি একটা 32 ইঞ্চি এলইডি টিভি কিনছিলা, তো সে ওটা দেখবে যে এটার স্পেসিফিকেশন কি ছিল, যে কি কি এটা, কারণ তার তো সব নিশ্চয়ই মুখস্থ করে বসে নেয় স্পেসিফিকেশন। সেটা দেখবে, দেখে তারপরে তোমার কমপ্লেন নিয়ে কথা বলবে তোমার সাথে। ঠিক আছে? তোমরা হয়তো এখন জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারতেছো না। হ্যাঁ, যে ধরো তোমরা যখন এই যে ওয়েব বেসড প্রোগ্রামিং করবে তখন দেখবে যেটাতে এক পেজে করলেই হয়তো, একটা আমার ডিটেলস পেজ থাকবে, ও এখান থেকে ডিটেলস পেজ দেখতে পাবে, ক্লিক করে এও এখান থেকে আসবে। হ্যাঁ, এতে করে কি হবে, আমার এই সিস্টেমের সিকিউরিটি হ্যাম্পার হবে। কারণ কি, যেই জায়গাটায় পেজটায় আমার লগ ইন ছাড়া আসা যায়, আবার যেই জায়গাটায় আমার একটা সিকিউর চ্যানেলে লগ ইন করে আমি আবার ওই বাইরের ওই পেজ থেকে বের হয়ে ওখানে আসতেছি, তাইলে কি হবে, আমার দুইটা কিন্তু যেই জায়গাটা ধরো কেউ কোনো লগ ইন ছাড়া আসতে পারে, সেটা কিন্তু যে কেউ চাইলে এটাকে এখানে কোনো একটা এক্সপ্লোশন ঘটাতে পারে, মানে ধরো কোনো একটা অ্যাটাক করতে পারে, সিকিউরিটি অ্যাটাক। তো তুমি যখন এখানে যাচ্ছ, তোমার ওখানে তুমি অ্যাটাকের শিকার হয়ে যেতে পারো। মানে ঘটনাটা হচ্ছে এমন, তুমি দরজা খোলা রেখে দেখে আসতে গেছো যে উঠানে কিছু আছে কিনা। হ্যাঁ, উঠানে তোমার ধরো মুরগি আসছে কিনা, এমন সময় তোমার উপর এসে বম বম পড়লো, তার মানে তুমি কিন্তু তখন কি হচ্ছে, বা তোমাকে ধরো অ্যাটাক করলো, দরজা তো খোলা, ওখান থেকে একজন ঢুকে পড়লো ভিতরে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে অনিয়ন স্ট্রাকচারটা, যে তোমাকে আসলে বুঝতে হবে যে কাকে কতটুকু ডাটা অ্যাক্সেস দিব। বা এই যে যখন ধরো তোমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করবা, বিশেষ করে ধরো যখন তুমি সফটওয়্যার আর্কিটেকচার পড়বা, ডিজাইন পড়বা, তখন দেখবা কোর ওখানের যত কনসিডারেশন সবই আসলে নন ফাংশনাল বা কোয়ালিটি অ্যাট্রিবিউট, আমরা এগুলো দেখব। এই কোয়ালিটি অ্যাট্রিবিউটগুলো নিয়ে আসলে কাজ। সিস্টেম ডিজাইন করার জন্য আমার তখন মেইন জিনিসই লাগবে কোয়ালিটি অ্যাট্রিবিউটস, ওগুলোর উপর ভিত্তি করে আসলে আমাকে সিস্টেম ডিজাইন করতে হবে। এখানেও তাই, এখানেও সেম গল্প, স্টেক হোল্ডারের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা থেকে আমাকে আসলে ওই ভিতরে ঢুকতে হবে, যে এই যে বাউন্ডারিটা আছে আমি বুঝলাম
এই এইভাবে করে আমাকে সিস্টেমটা ডিজাইন করতে হবে যে কে কতটুকু ডাটা অ্যাক্সেস পাবে, বা কার জন্য আমি রিডান্ডেন্ট কোড লিখবো কি না, বা হচ্ছে কিভাবে এটাকে ফাংশনালিটিগুলোকে ডিফাইন করব আমার। তারপরে হচ্ছে যে ধরো যখন ওই যে আমি এই অবজেক্ট ওরিয়েন্টেড বা ক্লাস তৈরি করতেছি, ক্লাসের মধ্যে যে কে কোন ক্লাসকে কল করতে পারবে, বা কার ওই যে অ্যাক্সেস কন্ট্রোল কি হবে, ঠিক আছে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড কিভাবে হবে, কতটুকু, এগুলা আমরা তো সব লিখে দিলাম মন গড়া পাবলিক লিখে দিচ্ছি, তারপরেও আসছি প্রাইভেট প্রোটেক্টেড, এগুলো তো ঠিক কোথাও লাগে না। স্যার লাগবে, কেন লাগবে, যখন এই জিনিসগুলো বুঝবো তখন লাগবে যে কখন আমার এটাকে প্রাইভেট বলতে হবে, কখন প্রোটেক্টেড করতে হবে। বুঝতেছি স্যার, এই জন্য আমার এই অনিয়ন ডায়াগ্রামটা বুঝতে হবে। আমি যখন স্টেক হোল্ডারদের বসাবো যে কে কোন লেয়ারে আছে, তখন আমি এটাকে আসলে আমার জন্য সহজ হবে যে জিনিসটা ক্লিয়ার করা। গেটিং দ্য পয়েন্ট স্যার, বুঝতে পারছি? ওকে, সো এবার আসি আমরা নেক্সট, যে ডকুমেন্টিং করার জন্য। ডকুমেন্টিং করার জন্য গল্প খুব সিম্পল যদি হয়, খুব সহজ, যে আমাদের কি কি লাগবে, ইউজ কেস ডায়াগ্রাম লাগবে যেটা আমরা শিখব, সিস্টেম কনটেক্সট ডায়াগ্রাম লাগবে, এটা আমরা এখন দেখব একটু, ডাটা ফ্লো ডায়াগ্রাম লাগে, এটা আমরা দেখব না। স্যার কেন দেখব না? কারণ হচ্ছে আমাদের এইটা দরকার নাই, কিন্তু তাও আমরা একটু দেখব, কারণ হচ্ছে ডাটা ফ্লোটা আসলে প্রসিডিউরাল বা ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের সাথে বেশি রিলেটেড। আমাদের এখনকার যে ধরো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা হচ্ছে এই এখনকার যে আর্কিটেকচার আছে, এগুলোর সাথে আসলে ডাটা ফ্লো ডায়াগ্রাম গল্পটা যায় না, ঠিক আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম গল্পটা যায় না। এই জন্য হচ্ছে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম দেখবো না, কিন্তু জেনে রাখবো যে ডাটা ফ্লো ডায়াগ্রাম করতে হয়। তার বিনিময়ে আমরা কি দেখব, ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন কার্ড, সিআরসি কার্ড বলে, ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন। আমরা যে ক্লাস ডায়াগ্রাম করব তার আগে আমাদের এই জিনিসটা লাগবে, ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন। যে এই যে আমরা আমরা তো ক্লাস ডায়াগ্রাম হয়তো টুকটাক কিছু দেখছি বা দেখি নাই, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টসে দেখছি না ক্লাস ডায়াগ্রাম নাকি? জি স্যার, দেখছি না, ক্লাস দেখবেন। হ্যাঁ, তো এই ক্লাস ডায়াগ্রাম আসার আগে আসলে আমাদের এই সিআরসি কার্ড তৈরি করতে হবে, যে কার কোনটার কোন ক্লাসের রেসপন্সিবিলিটি কী হবে বা কোলাবোরেশন কী হবে, কার সাথে কী হবে, সে কোলাবোরেট করতে পারবে, কতটুকু করতে পারবে, এই জিনিসগুলো তৈরি করতে হবে। যদিও এগুলো আমাদের সিস্টেম ডিজাইনের অংশ বা ডকুমেন্টেশনের অংশ, কিন্তু এটা আমরা এখন জেনে রাখতেছি যে আসলে এগুলো হচ্ছে আমাদের পরবর্তী কাজ, যাতে আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে এই জিনিসগুলোতে যেতে পারি। ঠিক আছে, তো এবার আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ, যে একটা সিস্টেম কনটেক্সট ডায়াগ্রাম তৈরি করব, একটা ক্যাফেটেরিয়া অর্ডারিং সিস্টেম। দেখো এখানে কি কি জিনিস আছে, এখানে বোথ তোমার এই কে কে আছে, দেখো এক্সটার্নাল এই সোর্স বা সিঙ্ক হিসেবে প্যাট্রন আছে, মেনু ম্যানেজার আছে, পেরোল সিস্টেম আছে, মিল ডেলিভারার আছে, অর্ডার প্রসেসর আছে, ঠিক আছে। মাঝখানে হচ্ছে আমার এই ক্যাফেটেরিয়া অর্ডারিং সিস্টেমটা, তার মানে হচ্ছে কি এখানে মানুষও আছে, আবার হচ্ছে কি সিস্টেমও আছে, সোর্স বা সিঙ্ক হিসাবে, মানে হিউম্যান আছে প্লাস আমার বিভিন্ন সিস্টেম আছে। যেমন কি এখান থেকে আমরা কি মেনু দেখতে পারবে, যে প্যাট্রন যে আছে সে হচ্ছে মেনু, তাকে সিস্টেম মেনু দেখাবে, সে মিল অর্ডার করবে, অর্ডার মিল নিয়ে কি করবে, যে ধরো যে সে পাঠাবে অর্ডার প্রসেসরের কাছে, যে এগুলাকে সে প্রসেস করবে, প্রসেস করে ডেলিভারি রিকোয়েস্ট দিবে, সে ডেলিভারি রিকোয়েস্ট আবার পাঠাবে কার কাছে, সে মেইল ডেলিভারের কাছে। এখন দেখো আমরা যদি প্রসিডিউরাল করতাম, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ করলে কি করতাম, অর্ডার প্রসেসর থেকে এখানে একটা এই ডেলিভারি রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিতাম, তাই না, যে যেহেতু এরপরে এর কাছে যাচ্ছে তাহলে এর কাছে পাঠিয়ে দিবে। কিন্তু না,
আমরা সেটা করি না। না করে কি করি, এই যে দেখো এইটা এটা এবং এটা একই জিনিসকে এর কাছে দিয়ে পাঠাচ্ছি। এতে করে কি হবে, ধরো মানে তোমার হচ্ছে এই ফর এক্সাম্পল ধরো সিয়াম কি করতো, সিয়াম হয়তো তাহমিদের কাছে বল পাস করবে। এখন সিয়াম তাহমিদের কাছে বল পাস করার কি করতে হবে, বলটা আমাকে দিবে, আমি আবার তাহমিদকে পাস করব। স্যার স্যার হচ্ছে ইয়ে বেড়ে গেল আপনার, স্যার সিস্টেম ডিপেন্ডেন্সি বেড়ে গেল, সিস্টেমের লেন্থই হয়ে যাচ্ছে। হোক স্যার, কিন্তু সিকিউরিটি হবে। কারণ কি, ধরো এখন আমার সিয়ামের তাহমিদের জায়গায় হয়তো আমার এখন আরমানুর রশিদ আছে। তো আমি যখন এখন যদি সিয়ামের সাথে তাহমিদের কানেকশন রাখতাম, তাহলে কি যখন তাহমিদ চলে গেলে আরমানুর রশিদ আসবে, আবার আমার নতুন করে কোড লিখতে হতো। এখন আমার কি করতে হচ্ছে, আমার এই অংশে আমি জানি যে কিভাবে সিয়ামের পাঠানো জিনিসকে তাহমিদের জন্য পাঠাইতে হইতো। তখন আমি কি করব, এখানে সিয়ামের জিনিসটাকে আরমানুর রশিদের জন্য রেডি করব, করে তার কাছে আমি দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার এর যে মেইন ফাংশনালিটি, এতেও চেঞ্জ হলো না, এরটাতেও কোনো চেঞ্জ হলো না। বুঝতে পারছো? এইভাবে করে একটা ফুল সিস্টেমের কনটেক্সট ডায়াগ্রামটা আমরা তৈরি করি, যে ওভারঅল সিস্টেমে কী ধরনের ইন্টারাকশন হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, একদম ভেরি বেসিক ডায়াগ্রাম, যে কি কি জিনিস হয়, কি কি ইন্টারাকশন হয়, কিভাবে হয়, কাদের মধ্যে হয়, কি প্রসেসে, সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এবার আরেকটু ডিটেলস এক্সামে যাই। দেখো এবার দেখো, এখানে আমরা আবার আরেকটা বাউন্ডারি দিচ্ছি, ইন্টারনাল, ইন্টেরিয়র আর এক্সটেরিয়র, বা ইন্টারনাল বা এক্সটার্নাল। যে একই জিনিস, সেম একটা জিনিসকে দেখো, অর্ডার প্রসেসিং সিস্টেম, এইখানের সাথে ফিন্যান্স সিস্টেম আছে, ইনভেন্টরি আছে, প্রোডাকশান আছে, আবার এর বাইরে কি আছে, ক্রেডিট এজেন্সি আছে, হ্যাঁ, গভর্নমেন্ট এজেন্সি আছে, সাপ্লায়ার কোম্পানি আছে, কাস্টমার আছে। সো একটা বাউন্ডারি দেওয়া আছে এখানে আবার, যে এই যে সিস্টেমটার সাথে ইন্টারনালরা কিভাবে কানেক্টেড হবে, এক্সটার্নালরা কিভাবে কানেক্টেড হবে। ঠিক আছে, কারণ কি, তাহলে তুমি বুঝবা। যেমন ধরো এই কি বলবো, একটা ধরো যে প্রোডাক্ট ডেলিভারি, হ্যাঁ, তোমার যখন এই যে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তৈরি হয়ে ডেলিভারি ইনফরমেশন যাচ্ছে কোথায়, যে অন্য একটা কোম্পানির কাছে ফরওয়ার্ড যাচ্ছে, কোম্পানির C&D এর কাছে। তো এই যে ডেলিভারি সার্ভিস স্ট্যাটাসটা যাচ্ছে, তার মানে এটা যখন যাবে, এটা অবশ্যই ওই সিকিউরিটিগুলো মেনশন করে যাবে, যে আমার এইখানের যে সিকিউরিটি ছিল প্রোডাক্ট ডেলিভারির ইনফরমেশন, এইটা আর এইটার সাথে রিলেশন সেম হবে না। তথ্য যাতে যখন যাবে তখন যেন ওই সিকিউর হইতে যায়। কারণ আমার যে কোর যে সিস্টেম, দেখো কেন বারবার সিস্টেমের কথা বলছি, আমি হচ্ছে এটা ডিজাইন করছি, কোর ডিজাইন করছি। ইন্টারনালগুলো হয়তো আমি কিছু কিছু তৈরি করছি, কিছুগুলো আমি ওই ইন্টারফেস দিয়ে ইন্টারফেসিং করছি। কোর সিস্টেম আর ইন্টারফেসিং, এই জিনিসটা দেখো এই জন্য কেন ইম্পর্টেন্ট, যে সিস্টেম বাউন্ডারিটা, আমি সিস্টেমের এই অংশটা আমার হাতে থাকবে, বাকিগুলো কিন্তু আমার কন্ট্রোলে না, বাকিগুলো সব ইন্টারফেস দিয়ে আছে। তো বিভিন্ন ইন্টারফেসের সাথে কমিউনিকেশন হচ্ছে। সো কোনো কোনো ইন্টারফেস আমার ইন্টারনাল, কোনো কোনো আছে আবার এক্সটার্নাল। সো ইন্টারনাল আর এক্সটার্নালের কানেকশানের সময় যেন আমার যদি এরকম এর সাথে ধরো এই প্রোডাকশনের সাথে এর যদি সম্পর্ক থাকতো, তাহলে কি হতো, আমার একটা ইন্টারনাল এক্সটার্নাল যখন কমিউনিকেশন করবে, আমার ডাটা লিক হতে পারতো, ডাটা কোনোভাবে মিস ইন্টারপ্রেট হতে পারতো, বা সার্ভিস ইন্টারাপশন হতে পারতো। এই জন্য আমি নিজস্ব কোরের কাছে নিয়ে আসতেছি। তার মানে যা কিছুই হবে আমি কোর সিস্টেমে নিয়ে তারপর ওটাকে আমি ডেলিভারি করব, যেন আমার সিস্টেমটা স্মুথ থাকে বা কন্ট্রোল থাকে। কারণ এই কোর সিস্টেমের উপর আমার কন্ট্রোল আছে, ইন্টারনাল ইন্টারফেসের উপর কম কন্ট্রোল, আর এক্সটার্নালের উপর তো নাই। ঠিক আছে, এক্সটার্নালের উপর তো আমার কোনো কন্ট্রোল নাই। যেমন ধরো আমার এখানে যখন রেজিস্ট্রেশন করবে, এনআইডিটা ভেরিফাই করবে, এনআইডি করবে কে, ধরো যে গভর্নমেন্ট এজেন্সি, সে করে আমাকে ডাটা দিবে, আমি সেটা প্রসেস করে আবার একটা স্টোরের কাছে দিব। তো আমার যদি ধরো এই গভর্নমেন্ট এজেন্সির সাথে ডাটাবেজের সরাসরি কানেকশন হয়ে যায় কোনোভাবে মাঝখানে, হ্যাঁ, তখন কি হবে, যে যে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যদি আমার ডাটাবেসটা হ্যাক হয়,
তাহলে গভর্নমেন্টেরটা প্রবলেমেটিক হবে, বা গভর্নমেন্টেরটা যদি কোনোভাবে লিক হয় তাহলে আমার সার্ভিস প্রবলেমেটিক হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমাকে ওইভাবে ইন্টারফেসিং করতে হয়। স্যার বুঝতে পারছি জিনিসগুলা, মানে সিস্টেম বাউন্ডারি, কনটেক্সট বাউন্ডারি, বা এই ইন্টারফেসিংগুলা কেন কীভাবে আমি ডিজাইন করব, এগুলো কিন্তু সবই কনসেপচুয়াল ডিজাইন। হ্যাঁ, এগুলো কিন্তু সব, এই জন্য এটাকে লজিক্যাল বা কনসেপচুয়াল ডিজাইন বলি এগুলাকে আমরা। এক্স্যাক্টলি হচ্ছে এটা জাস্ট কনসেপ্ট, জিনিসটা কি হবে, জিনিসটা আমি এটার মানে একদম উপর থেকে যে কোনো একজন, যে ধরো নন টেকনিক্যাল পার্সন যেন বুঝতে পারে, এভাবে করে জিনিসটাকে ডিজাইন করা। দেন ধরো এই একইভাবে যে সিস্টেম ইনফরমেশন ফ্লো, যেটা ডাটা ফ্লোয়ের আগের অংশ, যে আমার ফায়ারওয়াল কি থাকবে, বা ইউজাররা কীভাবে কানেক্টেড হবে, কীভাবে আমার সার্ভারগুলা কি হবে, হ্যাঁ, সার্ভারের সাথে ব্যাকআপ হতে কোথায় হবে, ওয়্যার হাউসের সাথে কানেক্ট হলে কীভাবে হবে, বা কি প্রোটোকল দিয়ে হবে, যেমন HTTPS দিয়ে হচ্ছে, SFTP দিয়ে হচ্ছে, TCP দিয়ে হচ্ছে, হ্যাঁ, বা TSM দিয়ে হচ্ছে, বা হচ্ছে নোটিফিকেশান পেলে কীভাবে করবে, কীভাবে যাবে, এই ফ্লোগুলাও ডিজাইন করা। এটা হচ্ছে, এগুলো ধরো সবই কিন্তু কনসেপচুয়াল। কেন? এগুলো যদি তুমি যখন ইনিশিয়াল স্টেপের যখন ডিজাইন করবা তোমার সিস্টেমের জন্য, তখন কি হবে, তুমি আসলে তোমার ডিজাইনার বা যে সিস্টেম যে আর্কিটেক্ট, সে আসলে বুঝতে পারবে যে প্রপারলি সিস্টেমটা কীভাবে কাজ করবে। কোড লেখা, যে ধরো কোন ফাংশন কি কাজ করে, এটা কোনো কিছুই না, এটা কোনো মানে এটা একদম হচ্ছে জাস্ট খুবই প্লেন অ্যান্ড সিম্পল কাজ। জাস্ট লাইক ধরো যে গার্মেন্টস যারা সেলাই করে, তাদের যেটুকু দক্ষতা দরকার, ওইটা লেখার জন্য আসলে অতটুকু দক্ষতা দরকার। তুমি যদি এইভাবে করে জিনিসগুলো ভাগ করে দাও, ডিজাইন করে দাও, তুমি চিন্তা করে দেখো তোমার জন্য যে কোডটা লিখবে তার আসলে কোনো কাজই থাকবে না। থাকবে? সে বসে বসে খালি ইন্টারপ্রেট করবে, ও আচ্ছা এটার সাথে এটা করতে হবে, এটা এরকম করতে হবে, মানে ওই যে কম্পিউটারে যেরকম কী করে, শুধু 1 আর 0কে যোগ করে, এও হচ্ছে কী করে, এগুলাকে খালি ছোটোখাটো জিনিসগুলো লিখবে। কারণ সে কিন্তু পুরো সিস্টেমটা বুঝতে যাবে না। কারণ একটা সিস্টেমে তুমি চিন্তা করে দেখো, একটা সিস্টেমে যখন শত শত হাজার হাজার ডেভেলপার কাজ করে, তারা কি সবাই পুরো সিস্টেমের পুরো অংশটা কখনো জানতে পারবে? এই যে ধরো গুগলে হাজার হাজার এমপ্লয়ি কাজ করতেছে, হ্যাঁ, বা ফেসবুকে শত শত ডেভেলপাররা কাজ করতেছে, তো ওরা কি সবাই জানে যে পুরো ফেসবুকে কীভাবে কী কাজ করে? ফেসবুকের কাজই তো কয়েকটা, যে পোস্ট করা, ছবি দেখানো, কমেন্ট করা, চ্যাটিং করা, এই তো, লাইক টাইক দেওয়া, শেয়ার দেওয়া, এই কয়েকটা জিনিসই তো। কিন্তু এইটার জন্য পিছনেই যে এত এত মানুষজন কাজ করতেছে, তাই না? তার মানে আরও অনেক ইন্টারনাল গল্প আছে, স্ট্রাকচারে, সিকিউরিটিতে, পারফরমেন্সে, স্কেলেবিলিটিতে। এই জিনিসগুলো আমরা গ্র্যাজুয়ালি জানতে পারবো। তো জিনিসটা কি স্যার ক্লিয়ার?